হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সকলের সামনে ওকে কিস করবে, নয়তো ডান্স করবে। দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হলো। নাও ফাস্ট। র্যাগিংয়ের শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো ও জীবনেও করবে না। একটা ছেলেটা কেন কিস করবে? কেনই বা শত শত মানুষের সামনে নাচবে? সিনিয়র বলে যা ইচ্ছে হবে তাই করাবে ওকে দিয়ে। সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের মধ্যে থেকে একজন ধমকের সুরে বলে, এই মেয়ে, কি বলছি শুনতে পাচ্ছ না? কিস করো ওকে। সোহা মাথা তুলে তাকায়। যেই ছেলেকে কিস করতে বলছে তার দিকে এক নজর তাকায়। ওর চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মুখভঙ্গি গম্ভীর। একজনের মুখ একটু বেশিই গম্ভীর হয়ে আছে, বাকিদের ঠোঁটে হাসি ফুটে আছে। সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা। তবে যার দিকেও তাকিয়ে আছে সে ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। কিস করো নয়তো ডান্স করো, তোমার জন্য আমরা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকব না। সোহা শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে শুষ্ক ওষ্ঠজোড়া ভিজিয়ে জড়ানো গলায় বলে, আপনারা এমন করছেন কেন আমার সাথে? আমাকে যেতে দিন এখান থেকে। পাশ থেকে একজন বলে, সোনামণি, তোমাকে যেতে দিতেই তো চাইছি। আমরা যা করতে বলছি দ্রুত সেটা সেরে ফেললেই তো হয়। আমি ওনাকে কিস করব না। ঠিক আছে, ডান্স করো। ডান্স করতে পারি না। তাহলে কিস করো, এটা করা একদম সহজ। কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে। সোহার শরীর রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছে। জীবনে এই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে। সহজ সরল ভীতু একটা মেয়ে কি করে এদের হাত থেকে রক্ষা পাবে সেটাও বুঝতে পারছে না। ওকে এখান থেকে যেতেই দিচ্ছে না কেউ, ঘেরাও করে রেখেছে সবাই। এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? দ্রুত করো। সোহা থেমে থেমে ভয় জড়ানো গলায় আবার বলে, আমি এসব কিছুই করতে পারবো না, আমাকে যেতে দিন এখান থেকে। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুমিও পাবে না। এই দুটোর একটা যদি করতে না পারো তাহলে 1000 বার কান ধরে উঠবোস করো। চমকে ওঠে সোহা। 1000 বার কান ধরে উঠবোস করতে হবে? 1000 বার কান ধরে উঠবোস করলেও হাঁটতে পারবে? সোনামণি, দ্রুত করো। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাড় ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায়। এভাবে তাকাতে দেখে হাসান বলে, দেরি হয়ে যাচ্ছে, ওই দুটো যখন করবে না তখন কান ধরে উঠবোস করুক। যুবকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায়। সোহার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। খুব ভালো করেই বুঝতে পারছে এদের কথা না শুনলে এদের হাত থেকে নিস্তার নেই। আর সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাষাণ লোকটাও ওকে সাহায্য করবে না। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে দুই হাতে দুই কান ধরে নিচের দিকে দৃষ্টি রেখে উঠবস করতে শুরু করে। কয়েকজন ছেলে কাউন্ট করছে, জোরে জোরে সুর ধরে। উঠবস করতে করতে অপমানে দুঃখে কষ্টে ফুপিয়ে ওঠে সোহা। এতক্ষণে এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রবণ চৌধুরী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। ফোন পকেটে ভরে দুই হাত প্যান্টের পকেটে গুজে সিনা টানটান করে রাখে। 100 পর্যন্ত হতেই এতক্ষণ গম্ভীর হয়ে চুপচাপ কাকা শ্রবণ গম্ভীর বিরক্তিমাখা স্বরে বলে, এর ন্যাকা কান্না শুনতে ভালো লাগছে না, এটাকে দূর কর এখন, অন্যটাকে সামনে আন। শ্রবণের সব ফ্রেন্ড ওর দিকে তাকায় অবাক হয়ে। শ্রবণ বলছে এখনই ছেড়ে দিতে? সিরিয়াসলি? হাসান সোহাকে বলে, এই মেয়ে, যাও এখন। সোহা কান ছেড়ে ব্যাগ তুলতে তুলতে অভিমান ভরা দৃষ্টিতে শ্রবণের দিকে তাকায় একবার। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্যে থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায় চোখের পানি মুছতে মুছতে। আজকে আর ক্লাস করবে না। আশেপাশের সবাই ওর দিকে তাকিয়ে আছে, অনেকে হাসাহাসি করছে। গত সপ্তাহ থেকে রেগুলার ভার্সিটিতে আসা যাওয়া করে কোনো সমস্যা হয়নি। আজকে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দুজন ছেলে ওকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। শ্রবণ নিজেই সোহাকে দুটো অপশন দিয়েছিল, হয় কিস করবে নয়তো ডান্স করবে। সোহার মুখের দিকেও তাকিয়ে দেখেনি, ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেই বলেছিল কথাগুলো। সোহা চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভেতর প্রবেশ করে। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গেছে, এখনও এচকি তুলছে সমানে। সোফায় বসে থাকা সোহার দাদা সামাদ চৌধুরী নাতনির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন। অবাক হয়ে বলেন, সোহা, কি হয়েছে দাদুভাই? এভাবে কাঁদছ কেন? আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন? সোহা ফোপাতে ফোপাতে পুরো ঘটনা খুলে বলে। বেচারি কান্নার কারণে ঠিকমতো বলতেও পারছে না। সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, শ্রবণ তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ।
শ্রবণ ভার্সিটিতে র্যাগিং করে? হ্যাঁ, খুবই বাজে বাজে কাজ করতে বলে। আমি আর ওই ভার্সিটিতে যাব না। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও, আমি দেখছি। তুমি ভাইয়াকে কিছু বলো না, কিছু বললে আরও রেগে যাবে, আমি তোমাকে বলেছি বলে। আমি দেখছি, তুমি যাও, ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার নিয়ে আসব। সোহা চোখের পানি মুছতে মুছতে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করেন। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভার্সিটিতে কি করেছো আজ? কি করেছি? সোহাকে র্যাগ দিয়েছ কেন? কে সোহা? সোহাকে চিনতে পারছো না তুমি? না, তোমার চাচাতো বোন সোহা। সরি দাদা ভাই, আমি কোনো চাচাতো বোনকে চিনি না। শ্রবণ, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ওই বাড়ির। অন্য কিছু বলার থাকলে বলো, না হয় রাখছি, আমি এখন ক্লাসে আছি। তুমি ভার্সিটিতে মেয়েদের র্যাগিং করো? শুধু মেয়েদের না, ছেলেদেরও করি। এসব কেন করো? আমাকেও করা হয়েছিল। বিকেলে বাড়িতে আসবে আজ। সময় হলে আমি নিজেই যাব। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? কে বাবা? আমার মায়ের সাথে সাথে বাবাও মরে গেছে। আমি বলছি তোমাকে, তুমি বিকেলে বাড়িতে আসবে। চেষ্টা করব। রাখছি এখন, ভালো থেকো। ফোন কেটে দিয়ে রাগে দাঁত কটমট করে শ্রবণ। বাড়িতে গিয়ে ওর নামে দাদার কাছে নালিশ দেওয়া হয়েছে। আজকে তো শুধু কান ধরে ওঠবস করেছে। পরের বার রাগে বসা থেকে উঠে গটগট করে হেঁটে বেরিয়ে যায়। ওর ফ্রেন্ডরা পেছন থেকে তাকিয়ে থাকে। এভাবে বেরিয়ে গেল কেন? কি হলো আবার? শ্রবণ পার্কিংয়ে থাকা নিজের বাইকের কাছে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরার আগে হাসানের ফোনে একটা মেসেজ পাঠায়। হাসান শ্রবণের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কোথায় যাচ্ছে না জানালে কলের ওপর কল করতেই থাকবে। ফোন পকেটে ভরে হেলমেট পরে নেয়, বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায়। চৌধুরী বাড়িতে বিকেলে যাওয়ার কথা থাকলেও এখনই যাবে। ওই লিলিপুটকে দেখে নেবে। ওর নামে নালিশ দেওয়া, জন্মের শিক্ষা দিয়ে আসবে আজ। নেক্সট টাইম ওর নামও উচ্চারণ করবে না আর। কলিং বেল বেজে ওঠে। সোফায় বসে টিভি দেখতে থাকা সোহা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আশেপাশে নজর বুলিয়ে কাউকে আসতে না দেখে নিজেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মেইট কোথায় গেছে? কলিং বেলের শব্দ শুনেও আসছে না কেন? এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকা শ্রবণকে দেখতে পায়। এই অসময় শ্রবণকে বাড়িতে দেখেই সোহার গলা শুকিয়ে গেছে। শ্রবণ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখনই লবণ পানি ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। শ্রবণ সোহাকে ধরার জন্য হাত বাড়াতেই সোহা এক দৌড়ে শ্রবণের নাগালের বাইরে চলে যায়। কোনো জায়গায় না থেমে সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেছে। শ্রবণ রেগে গালি দেয় কয়েকটা, ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। বড় বড় কদমে আগায় সিঁড়ির দিকে। ধরতে পারলে খবর আছে আজ। শ্রবণ উপরে আসতে আসতে সোহার রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে ভেতর থেকে। হাত দিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে রেগে বলে, সোহার বাচ্চা, দরজা খোল বলছি, নয়তো দরজা ভেঙে ফেলবো। সোহা কথা বলে না ভেতর থেকে, দরজার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। বাজিতে এখন দাদা, বড় আম্মি আর মেয়ের ছাড়া কেউ নেই। শ্রবণ একবার ওকে ধরতে পারলে জানে মেরে ফেলবে। এই পাগলের খপ্পরে দ্বিতীয়বার আর পড়তে চায় না সোহা। দরজা খুলবি নাকি ভাঙবো আমি? সোহা তবুও কিছু বলে না, দরজাও খোলে না। শ্রবণ ঘুরে দাঁড়ায়। তখনই মিসেস তনিমা চৌধুরীর রুম থেকে বেরিয়ে আসেন। বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলেন, কেমন আছো শ্রবণ? প্রত্যেকবারের মতো এবারেও শ্রবণ ওনার দিকে তাকায়ও না, মুখে কিছু বলেও না, সোজা দাদার রুমের দিকে আগায়। এই সোহা চৌধুরীকে তো পরে দেখে নেবে। রুমে ঢুকে বসে থাকলেই ওর হাত থেকে বাঁচতে পারবে নাকি? একে পানিশমেন্ট না দেওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না একটুও। এই বাড়ির মানুষগুলোকে দেখলেই ওর শরীর জ্বলে ওঠে। দাদার রুমে এসে দেখে ওর দাদা সামাদ চৌধুরী চোখে পাওয়ারের চশমা পরে বই পড়ছেন। বিভিন্ন বই পড়া সামাদ চৌধুরীর নেশা। এখনও অবসর সময়ে বেশিরভাগ বই পড়েই অতিবাহিত করেন। দাদা ভাই? সামাদ চৌধুরী চোখ তুলে নাতির দিকে তাকান। এই অসময় শ্রবণকে দেখে বেশ অবাকই হয়েছেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বই বন্ধ করে রেখে হাসি মুখে বলেন, এসে পড়েছ, আসো বসো। শ্রবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর স্বরে বলে, কিসের জন্য আসতে বলেছিলে? যার জন্য আসতে বলেছি সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে, সবাই বাড়িতে ফিরলে। শোভন কপাল ভ্রুকুচকে বলে, কিসের আলোচনা? সেটা সন্ধ্যার পরেই জানতে পারবে। এখন বললে সমস্যা কোথায়? আমি তো পুরোপুরি জানি না, তোমার আম্মু আর চাচ্চু জানে। ওরা আসুক, তারপর জানা যাবে। দাদা ভাই, তোমাকে এক কথা আর কতবার বলবো, ওই লোককে আমার আব্বু বলবে না। আমি ঘৃণা করি ওই লোক আর এই বাড়ির সবাইকে। তাহলে আমাকে ঘৃণা করো না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই বোনদের ভালোবাসো না কেন? বাদ দাও এসব কথা। সোহার সাথে ভার্সিটিতে অমন করেছো কেন? বাড়িতে এসে আমার নামে নালিশ করেছে, তাই না? কাজ ছিল মেয়েটা। আমি জিজ্ঞেস করায় বলল র্যাগিংয়ের শিকার হয়েছিল।
তুমি নিজের ছোট বোনকে এসব কিভাবে করতে বলতে পারো শ্রবণ? আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম। তোমার কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি কোনোদিন। তুমি নিজের বোনকে এসব থেকে প্রোটেক্ট করবে তা না করে উল্টো এসব করেছ। কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ? ও আমার বোন, আপন বোন না হলেও চাচাতো বোন তো। এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো, বুঝতে পেরেছ? অন্য কাউকে আমার আপনজন বানাবে না। রেগে যাচ্ছ কেন? আমার রাগ বাড়াচ্ছ কেন? সকালে খেয়েছ? হ্যাঁ। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়েছে? হ্যাঁ। বিয়ে করবে না? হ্যাঁ। হ্যাঁ বলেই বড় বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর দাদা মুচকি মুচকি হাসছেন। নাতির কুচকে যাওয়া কপাল ভ্রুর দিকে তাকিয়ে হেসে বলেন, তাহলে পাত্রী দেওয়া শুরু করি, কি বলো? এই বালছালের বিয়ে কে করবে? 100 বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি। যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকেই মরে যাব, তবুও বিয়ে করব না আমি। বিয়েতে এত অনীহা কেন? শ্রবণ একদৃষ্টে তাকিয়ে থাকে দাদার মুখের দিকে। দাদাকে কষ্ট দিতে চায় না, তাই ঠোঁটের ভেতরে জমে থাকা কথাগুলো ভেতরেই রেখে দিল, না হলে মুখ দিয়ে খাস বাংলা বেরিয়ে আসছিল। হাজার বলে কয়েও শ্রবণকে দুপুরের খাবার খাওয়াতে পারেন না শামাত চৌধুরী। তনিমা চৌধুরী কয়েকবার বললেও শ্রবণ না শোনার মতো করে থেকেছে। এই মহিলাকে ওর একদম সহ্য হয় না। অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়েছে সোহা। যতক্ষণ নিচে ছিল ততক্ষণ বড় আম্মুর সাথে সাথে থেকেছে। দরজা লক করতে ভুলে গিয়েছিল সোহা, যেই ভুলের খেসারত ওকে এখন দিতে হবে। যার ভয় ততষ্ট হয়েছিল এতক্ষণ, সে এখন শটান দাঁড়িয়ে আছে ওর সামনে, চোয়াল শক্ত করে। রুমের ভেতরে শ্রবণকে দেখে জানের পানি শুকিয়ে গেছে সোহার। শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রবণ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমার নামে নালিশ দেওয়া? তোর সাহসের তারিফ করতেই হয়। সোহা ভয়ে পেছাতে পেছাতে কাদো কাদো গলায় বলে, বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার নামে কোনো নালিশ দেইনি। ঝড়ের বেগে সোহার কাছে এসে দাঁড়ায় শ্রবণ। খপ করে গলা চেপে ধরে বলে, কে তোর ভাই? আর তুই না বললে দাদাভাই জানল কিভাবে? ভূত এসে বলে গিয়েছিল? আমাকে কল করে জিজ্ঞেস করলো কেন? এত শক্ত করে গলা চেপে ধরেছে যে সোহার চোখ জোড়া উল্টে গেছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। প্রাণ বাঁচানোর তাগাদায় শ্রবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট শুরু করেছে। কিছুক্ষণ পর শ্রবণ নিজেই ছেড়ে দেয় সোহার গলা। ছাড়া পেয়ে কাশতে কাশতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। চোখ জোড়া ঘোলা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে চারপাশ। দেওয়াল ভেবে ওয়াশরুমের দরজায় হাত দিয়ে ভর করতেই ঠাস করে ভেতরে পড়ে যায়। দরজা লক করা ছিল না, তাই সোহা হাত দিয়ে ভর করতেই খুলে গেছে। সোহার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। তীব্র ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। দরজার দিকে তাকিয়ে দেখে শ্রবণ ভেতরের দিকে এগিয়ে আসছে। সোহা 2 হাতে ভর করে পেছাতে শুরু করে আবার। শ্রবণ ভেতরে এসে সোহার চুল মুঠো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার নামে আরও কারো কাছে নালিশ করবি? না না, কাউকে কিচ্ছু বলবো না কখনো, ছেড়ে দাও আমাকে। শ্রবণ সামনের দিকে তাকিয়ে লাল একটা বালতি ভর্তি পানি দেখতে পায়। নির্দয়ের মতন সোহার চুল ধরে টেনে বালতির কাছে নিয়ে আসে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সোহা। টেনে তুলে বালতির মধ্যে মাথা চেপে ধরে বলে, এবার চিৎকার কর। গলা কাটা মুরগির মতো তরপাতে শুরু করে। এভাবে আরেকটু সময় থাকলে বেচারি মরেই যাবে। কি এমন ভুল করেছে যে এভাবে শাস্তি দিচ্ছে? সোহা মিথ্যে তো বলেনি কিছু, ওর সাথে যা হয়েছে তাই তো বলেছে শুধু। এই একটা কথার জন্য এভাবে মারবে, শাস্তি দেবে? দম ফুরিয়ে যাবে যাবে এমন সময় মাথা টেনে তোলে বালতি থেকে। প্রায় হাত পা ছেড়ে দিয়েছে মেয়েটা। শ্রবণ দাঁতে দাঁত পিষে আবার বলে, বাকি জীবন আর আমার নামে নালিশ করবি কারো কাছে? দুর্বল চোখ জোড়া দিয়ে কোনো রকম তাকানোর চেষ্টা করে ক্ষীণ স্বরে বলে, না, যদি এমন দুঃসাহস আবার দেখাস একদম জানে মেরে ফেলব। সোহাকে ওয়াশরুমেই ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। যেভাবে ফেলে রেখে গেছে সেভাবেই পড়ে রইল সোহা। নড়াচড়া করতেও শক্তি পাচ্ছে না এখন। অনেক পানি খেয়ে ফেলেছে, পেট ফুলে গেছে অনেক। 2 চোখ বেয়ে শ্রাবণ ধারা গড়িয়ে পড়ছে। সামান্য একটা কথাকে ধরে কেউ এভাবে মারে? জীবনে ফুলের টোকা পড়েনি গায়ে। আর আজকে? এতদিন বাড়ির সবাই বলেছে শ্রাবণের সমস্যা আছে। সোহা বিশ্বাস করেনি। একজন সুস্থ সবল মানুষ, বুদ্ধিমান, চতুর, ধূর্ত, এমন একজন মানুষের কি সমস্যা থাকবে? কিন্তু আজকে সোহা বিশ্বাস করছে শ্রাবণের সত্যি সত্যি সমস্যা আছে। সামান্য একটা কথায় এভাবে কারো ইগো হার্ট হয়? এত ইগো কেন এই ছেলের? আরেকটু হলে তো জানেই মেরে ফেলছিল। সন্ধ্যের পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। শ্রাবণের দাদা, বাবা, মা, কাকা, কাকি, ছোট ভাই আর চাচাতো ভাই। সোহা দুপুরের পর আর রুম থেকে বের হয়নি। সোহার মা মিসেস ছোয়া চৌধুরী কয়েকবার ডেকেছিলেন মেয়েকে, সোহা তবুও বের হয়নি রুম থেকে। ঘুমোচ্ছে ভেবে আর ডাকেননি। এখন বড়দের মধ্যে কথা হবে তাই আর ডাকেনি কেউ।
শ্রাবণ দাদার পাশে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত। আশেপাশের সামনে কারো দিকেই চোখ তুলে তাকাচ্ছে না। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। শ্রাবণের বাবা মিস্টার শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, শ্রাবণ। শ্রাবণ তাকায় না, কিছু বলেও না। তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো। শ্রাবণ ঘাড় কাত করে বাবার দিকে তাকায়, ঠোঁটে তার ছিল্লের হাসি ফুটিয়ে বলে, হঠাৎ আমার পছন্দ নিয়ে ভাবছেন কেন? তোমাকে বিয়ে করাতে চাই। বিড়বিড় করে বিশ্রী ভাষা উচ্চারণ করে শ্রাবণ। ওর ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পেরে গেছেন কি বলেছে শ্রাবণ। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না, যার যারটা সে ভাবুক। পারলে আপনিও আরও কয়েকটা বিয়ে করে নিন, তাও আমার বিয়ে নিয়ে ভাববেন না। ছেলের এমন কথায় বিব্রত বোধ করেন শামীম রেজা চৌধুরী। এই ছেলেকে আর কিছু বলতে চান না তিনি। তুমি যখন বিয়ে করতে চাইছো না তখন আর আমাদের কি করার? আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোহার বিয়ে হবে। বাকি কথা শেষ না করতেই বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তির সুরে বলে, এই চ্যাডের প্যাচাল শোনানোর জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? এই বালছালের কথা শোনার অত সময় নেই আমার। ধূপধাপ পা ফেলে সকলের মধ্যে থেকে বেরিয়ে যায় বাইরের দিকে। মেজাজটাই খরব করে দিল। ভেবেছিল কি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবে, সারাদিন শুধু শুধু পড়ে রইল এখানে। একটা লাভ হয়েছে, ওই মেয়েকে জন্মের শিক্ষা দিতে পেরেছে। এই একটা কারণেই মেজাজ ঠান্ডা ছিল সারা বিকেল। বাইক নিয়ে সোজা আসে টিএসসির মোড়ে। ওর বন্ধুরা সবাই বসে আছে এখানেই। ফ্ল্যাটে ফিরবে রাতের খাবার খেয়ে। সকলের সাথে টুকটাক কথা বলার পর একটা সিগারেট ধরায়। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে রেগে আছে। কি হয়েছে জিজ্ঞেস করছে না কেউ। মাথা ঠান্ডা হোক তারপর জিজ্ঞেস করবে। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। পরপর দুটো সিগারেট শেষ করেছে শ্রবণ। হাসান নিজের হাতে থাকা গিটারটা শ্রবণের হাতে দিয়ে বলে, ভাই একটা গান ধর তো, কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনি না। ভাল লাগছে না, সরাই বালের গিটার। ভাই একটা গান ধর, মেজাজ ঠিক হয়ে যাবে। তুই গা, সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে, তোর গান শুনলেই মন ভালো হয়ে যায়। শ্রবণ হাসানের মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস, শুরু কর। শ্রবণ আর কিছু না বলে গিটারে টুংট্যাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আরে সাদা কাপড় পইরা আমি গান গাইব আকাশ ছুমি, ওপারেতে ঠোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। জিম থেকে ফিরে শাওয়ার নিচ্ছে শ্রবণ। মনের সুখে গান গাইছে আর শাওয়ার জেল ঘষছে গায়ে। কলিং বেলের শব্দে গান বন্ধ করে দেয়। বিরক্তিতে কপাল ভ্রূঁ কুঁচকে গেছে। পরপর আরও কয়েকবার কলিং বেল বেজে ওঠে। মেজাজ হারিয়ে গালি দিয়ে বলে, কোন শালায় রে, বালটা লাগাতার টিপেই চলেছে। আরও কতক্ষণ গালাগালি করে শাওয়ার নেওয়া শেষ করে। কোমরে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। চরম বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মাজেদা আন্টি আসলে তো কলিং বেল বাজাবে না, ওনার কাছে এক্সট্রা চাবি আছে। নিশ্চয়ই ওর বন্ধুদের মধ্যে থেকে কেউ এসেছে। দরজা খুলে সামনে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো হেসে বলে, ওহ তুমি, ভেতরে আসো। সামাদ চৌধুরী নাতির আগাগোড়া পরখ করে নিয়ে ভেতরে প্রবেশ করেন। আমি ড্রেস পরে আসছি। আচ্ছা যাও। শ্রবণ রুমে এসে একেবারে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দালার পাশে বসতে বসতে বলে, হঠাৎ এখানে? সকাল থেকে কল করে পাচ্ছিলাম না, তাই চলে আসলাম। কিছু বলবে? হ্যাঁ বলো। স্পর্শর তো বিয়ে, তুমি বড় ভাই হয়েও ওর আগে বিয়ে করবে না? বিয়ের কথা বলবে না দাদা ভাই, অন্য কিছু বলো। বাড়িতে চলো। কেন? নিজে বিয়ে না করলে অন্তত ভাইয়ের বিয়েতে তো থাকবে। কে ভাই? তুমি বাড়িতে চলো। এখানেই ভালো আছি আমি। বিয়েতে তোমাকে উপস্থিত থাকতে হবে। তুমি বাড়ির বড় ছেলে, তুমি থাকবে না তা তো হয় না। প্লিজ দাদা ভাই, এমন কিছু বলবে না আমাকে, শুনলে মাথায় আগুন ধরে যায়। তুমি যাবে না বাড়িতে? না। ঠিক আছে, আসছি আমি। কোথায় যাচ্ছ? মাত্র তো আসলে। আমার কোনো কথার দাম তো তোমার কাছে নেই। আমি অনেক বড় মুখ করে তোমার কাছে এসেছিলাম। আসছি আমি, থাকো তুমি তোমার দুনিয়া নিয়ে। আমি মরে গেলে কেউ আর আসবে না তোমাকে ডাকতে। সামাদ চৌধুরী সোফা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করেন। শ্রবণ কিছু সময় মাথা নিচু করে বসে থেকে গম্ভীর স্বরে বলে, কবে যেতে হবে বাড়িতে? সামাদ চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির দিকে তাকান, হাসি মুখে বলেন, আজকেই চলো। বিয়ে কবে? সামনে শুক্রবার। শুক্রবারই যাব তাহলে। শুক্রবারে না, তুমি আজকেই যাবে আমার সাথে, চলো।
শোভন দাদার দিকে তাকিয়ে থাকে। সোফা ছেলে উঠতে উঠতে বলে, ব্ল্যাকমেল ভালোই করতে জানো বড় ছেলের মতো। সামাদ চৌধুরী বলেন না কিছু। শ্রবণ রুমে এসে একটা সুটকেসে নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কোনো কথা না বলে চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজা লক করে লিফটে প্রবেশ করে। ওর মোটেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র দাদার জন্য যেতে রাজি হয়েছে। দাদাকে কষ্ট দিতে চায় না শ্রবণ। দাদার সাথে বাড়ির ভেতর প্রবেশ করতেই ছোট ভাই স্পর্শ আর চাচাতো ভাই সিয়ামকে দেখতে পায়। দুজন কথা বলছে। শ্রবণকে দেখে দুই ভাই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে এসে বলে, ভাইয়া কেমন আছো? শ্রবণ কিচ্ছু বলে না, ধূপধাপ পা ফেলে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তিনজন তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। এই ছেলে কি কোনোদিন পরিবর্তন হবে না? স্পর্শ বুঝতে পারে না ওর বড় ভাই ওর সাথে কেন এমন করে, বাড়ির সকলের সাথেই বা কেন এমন করে। শ্রবণ তো কিছু বলবে না। বাড়ির সকলকে জিজ্ঞেস করেও প্রশ্নের উত্তর পায়নি স্পর্শ। সিয়াম এবং সোহা ওদেরও একই প্রশ্ন, শ্রবণ বাড়ির সকলের সাথে কেন এমন করে। শ্রবণের বয়স 25 বছর, মাস্টার্স স্টুডেন্ট। স্পর্শের বয়স 23 বছর, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সিয়ামের বয়স 22 বছর, অনার্স থার্ড ইয়ারে পড়ে। সোহার বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। করিডোরে আসতেই সোহার সামনে পড়ে শ্রবণ। শ্রবণকে দেখেই ভয়ে গুটিয়ে যায় সোহা। জড়সড় হয়ে দাঁড়ায় একপাশে, মাথা নিচু করে। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ড্রাইভার এসে শ্রবণের সুটকেস দিয়ে যায় ওর রুমে। শ্রবণ রুমের চারপাশে নজর বুলায়। আগের মতোই আছে এখনও। এই বাড়িতে ওর একটুও মন টেকে না, সবসময় অস্থির অস্থির লাগে। বুকের ভেতর ভীষণ জ্বালা অনুভব করে। বাড়ির মানুষগুলোকে দেখলে রাগ তরতর করে বেড়ে যায়। শ্রবণ রুমে ঢোকার পর আর রুম থেকে বেরোয়নি। 1:30টার সময় সামাদ চৌধুরী শ্রবণের ফোনে কল করেন। হ্যাঁ দাদাভাই বলো। নিচে আসো, খাবার খাবো। আমার খাবার ওপরে পাঠিয়ে দাও। নিচে আসবে না? না। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। শ্রবণ ফোন রেখে শোয়া থেকে উঠে বসে। সকাল থেকে ওর ফ্রেন্ডরা শতবার কল করে ফেলেছে বাইরে যাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। 4টের পর রুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। নজর আটকায় সোফায় বসে থাকা স্পর্শ আর সোহার ওপর। দুজন হেসে হেসে কথা বলছে মনের সুখে। কদিন পরেই দুজনের বিয়ে। এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? দুজন ভালোবেসে বিয়ে করছে। দুজনের হাসি মোটেও সহ্য হচ্ছে না শ্রবণের। এত হাসি খুশিতে কেন থাকবে এরা? কই, শ্রবণ তো এত হাসি খুশি থাকতে পারে না। ওর হাসি খুশি ভালো থাকা সবাই কেড়ে নিয়ে নিজেরা দিনরাত হাসে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে তাকিয়ে থাকে সোফার দিকে। তনিমা চৌধুরী সিঁড়ি বেয়ে নামার সময় বড় ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, শ্রবণ কিছু হয়েছে? শ্রবণ কোনো কথা না বলে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। তনিমা চৌধুরী ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সোফায় বসে থাকা দুজনের দিকেও একবার তাকান। স্পর্শ সোহার এক হাত মুঠো করে ধরে বলে, আর কতকাল ভাইয়া বলে ডাকবি? সোহা স্বভাবসুলভ কপাল ভ্রু কুচকে বলে, ভাইয়া না ডাকলে কি বলে ডাকব? তোকে কেউ কিছু বলেনি? কে কি বলবে? স্পর্শ বিস্ময় নিয়ে বলে, কেউ কিছুই বলেনি। সোহা স্পর্শের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি বলবে? স্পর্শ রান্নাঘরের দিকে তাকিয়ে ওর মাকে ডাকতে শুরু করে। তনিমা চৌধুরী মেয়েটদের বলে দিচ্ছিলেন রাতে কি কি রান্না করতে হবে। ছোট ছেলের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোফার কাছে দাঁড়ান। ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে, ডাকছো কেন? সোহাকে তোমরা কিছু বলনি? আমি তো কিছু বলিনি। কেন, অনিমা কিছু বলেনি সোহা? না। আম্মু কি বলবে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সোহাকে এখনও কেউ কিছুই বলেনি, আশ্চর্য। আচ্ছা তুমি যাও, আমি বলছি ওকে। তনিমা চৌধুরী রান্নাঘরে না গিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যান। ওনার কাজ শেষ। স্পর্শ পুনরায় সোহার হাত মুঠো করে ধরে চোখে চোখ রেখে বলে, আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে। এমন কথা শুনে চমকে ওঠে সোহা। স্পর্শের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আবার। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেছে মেয়েটার। বিস্ময় নিয়েই বলে, তুমি কি বলছো এসব? তোমার আমার বিয়ে মানে? মানে এটাই যে তোর আর আমার বিয়ে। তুমি আমাকে কেন বিয়ে করবে? স্পর্শ সোহার দিকে একটু এগিয়ে আসে। সোহার দুই হাত মুঠো করে ধরে শক্ত করে ব্যাকুল স্বরে বলে, তুই কি আমাকে বিয়ে করতে চাইছিস না? প্লিজ সোহা, না করবি না। আমাদের বিয়েতে বাড়ির সবাই রাজি হয়ে গেছে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই আমার না হয়ে অন্য কারো বউ হলে আমি সহ্য করতে পারবো না। আমি দিশেহারা হয়ে যাব, এলোমেলো হয়ে যাব, সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাব, তারপর একদিন মরে যাব। পাগলের মতো কী সব বলছো? তোকে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। দেখ, তুই কিন্তু না করবি না। হাত ছাড়ো আমার। সারা জীবন ধরে রাখবো তোর হাত, তোকে আগলে রাখবো, তোকে ভালো রাখবো আমি। সোহার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। স্পর্শের হাতের মুঠোয় থাকা হাত দুটো কাঁপছে, বারবার চোখের পলক ফেলছে।
স্পর্শ সোহার হাত দুটো ছেড়ে 2 গালে হাত রেখে মুখ আগলে ধরে বলে, আমি তোকে ভীষণ ভালোবাসি সোহা। সোহা একটা কথাও বলে না আর। ওর বিয়ে আর ও জানল সবার শেষে। বাড়ির একটা মানুষও ওকে জানালো যে আগামী শুক্রবার ওর বিয়ে। রাতে সকলের সাথেই তো খাবার খেলো, তখন তো বলতে পারত। সকালেও তো একসাথে নাস্তা করলো সবাই, তখনও তো বলতে পারত। ওর মাও ওকে বলল না। ওনার সময় বা কোথায়? সব কিছুতে সময় দিতে পারলেও ছেলে মেয়েকে দেওয়ার মতো সময় তো ওনার কাছে নেই। রোজ নিয়ম করে মেয়ের সাথে 3 বার দেখা করেন, এটাই তো অনেক। কথা বলছিস না কেন সোহা? আমি রুমে যাব। তুই কি অন্য কাউকে ভালোবাসিস? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, কাউকে ভালোবাসি না আমি। তাহলে আমাকে ভালোবাসতে শুরু করে দে। লজ্জা পেয়ে দ্রুত মাথা নিচু করে নেয় সোহা। সোহার লজ্জারাঙা মুখ দেখে মুচকি হাসে স্পর্শ। দূরে দাঁড়িয়ে দুজনের দিকে কটমট করে তাকিয়ে আছে শ্রবণ। সোফায় বসে প্রেম আদান প্রদান হচ্ছে। রাগে ওর শরীর রিরি করছে। ইচ্ছে করছে গিয়ে দুটোর মাথা ফাটিয়ে দিতে। এদের রংঢং সহ্য করে কিভাবে থাকবে এখানে? সোহার 2 হাতে মেহেদি লাগানো হয়েছে। 2 হাত দুদিকে মেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। স্পর্শ সোহাকে দেখেই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। মুখের কাছে মুখ এগিয়ে আস্তে আস্তে বলে, কিছু লাগবে? হ্যাঁ, পানি খেতে এসেছি। কখন থেকে ডাকছি, কেউ শুনছে না। আয়, আমি খাইয়ে দেই। স্পর্শর পেছন পেছন রান্নাঘরের কাছে এসে দাঁড়ায় সোহা। শ্রবণ সোফায় বসে আছে, ঘাড় কাত করে সোহার দিকেই তাকিয়ে আছে। স্পর্শ পানি এনে সোহাকে খাইয়ে দেয় নিজেই। স্পর্শর মুখের হাসি একটুও সহ্য হচ্ছে না শ্রবণের। সোহার ঠোঁটের পানি স্পর্শ মুছিয়ে দেয়। কি করছো? ভাইয়া আছে তো এখানে। ভাইয়া এদিকে তাকাবে না তুই জানিস, তার অন্য দেখার টাইম নেই। আর লজ্জা পাচ্ছিস কেন? আমি তোর হবু বর, আগামীকাল আমাদের বিয়ে। আমি আমার হবু বউয়ের ঠোঁটি মুছিয়ে দিয়েছি, অন্য কারো না। লাজুক ভঙ্গিতে হাসে সোহা। চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই স্পর্শ ওর বাহু ধরে আটকে দেয়। গাল টিপে বলে, যত পালানোর আজকেই পালিয়ে নে, আগামীকাল কিন্তু পালানোর কোনো পথ পাবি না, তবে লুকাতে পারবি। সোহা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে স্পর্শ সোহার চোখে মুখে ফু দিয়ে মুচকি হেসে বলে, আমার বুকে এসে লুকাবি, যা। ওরে আমার লজ্জাবতী রে। শ্রবণ এতক্ষণ ধরে দুজনের দিকেই তাকিয়ে আছে। এই বাড়ির কারো খুশিই ওর সহ্য হয় না, এদের দুজনেরটাও সহ্য হচ্ছে না। একে অপরের প্রতি এত প্রেম, সারা দিন একে অপরের সাথেই চিপকে থাকে। যখনই চোখ পড়ে দুজনেই হাসছে। এত হাসি তো ওর মোটেও সহ্য হচ্ছে না। বসা থেকে উঠে কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। ঝনঝন শব্দ তুলে গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পারে। হকচকিয়ে সোহা আর স্পর্শ ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। ওর ইচ্ছে করছে দুটোর গায়ে আগুন ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে। ভাইয়ার হঠাৎ কি হলো? শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে আনমনে বলে, ভাইয়া পাগল হয়ে গেছে। কি বলছিস এসব? ভাইয়া পাগল হবে কেন? পাগল না হলে কোনো কারণ ছাড়া গ্লাসটা ছুঁড়ে ফেললো কেন? কিছু হয়েছে বোধহয়। তুই রুমে যা, আমি দেখে আসছি। স্পর্শর পথ আগলে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলে, ভাইয়ার কাছে যেও না, এখন রেগে আছে, মারবে তোমাকে। স্পর্শ কপাল ভ্রু কুঁচকে বলে, মারবে কেন? তুই ওপরে যা, আমি দেখছি কি হয়েছে। স্পর্শ সোহার কোনো কথা না শুনে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। সোহা পেছন থেকে কয়েকবার ডাক দেয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে যেতেই সোহা নিজের রুমের দিকে এগিয়ে যায়। চিন্তা হচ্ছে স্পর্শর জন্য। ও তো জানে শ্রবণ কতটা ভয়ঙ্কর মানুষ। রাগের মাথায় হুঁশে থাকে না। সেদিন তো রাগের মাথায় ওকে মেরেই ফেলছিল। আজকে স্পর্শকে কিছু না করলেই হয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে আসলেও শ্রবণকে দেখতে পায় না। গার্ডকে জিজ্ঞেস করলে জানতে পারে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর ভাই হঠাৎ এত রেগে গেল কেন? সকাল হতেই বাড়িতে মানুষজনে ভর্তি হতে শুরু করে। সবাইকে শুক্রবার আর শনিবারের দাওয়াত দেওয়া হয়েছে। সকালেই বাড়ি সাজানো হয়েছে। গতকালকেও এই বাড়িকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছিল না, কিন্তু আজকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে। শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ের জন্য বুকিং দেওয়া হয়েছে। গত রাত থেকে শ্রবণ একজন শান্ত হয়ে আছে। কোনো রাগারাগি করেনি কারো সাথে। যে যা জিজ্ঞেস করছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে। ঠোঁটে হাসি না থাকলেও চেহারায় রাগি রাগি গম্ভীর ভাবটা নেই। গত রাত থেকে ওকে দেখে বাড়ির সবাই অবাকই হচ্ছে, আবার খুশিও হচ্ছে। পরিবারের সাথে সময় কাটিয়ে হয়তো পরিবর্তন আসছে ওর মধ্যে। সোহাকে গোছল করানো হয় 11টা নাগাদ। ওকে এখন পার্লারে নিয়ে যেতে হবে ব্রাইডাল সাজের জন্য।
শ্রবণ গোছল করে একদম তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, ফর্সা গায়ের রং, আবার পরেছে সাদা পাঞ্জাবি। দেখতে একটু বেশিই ভালো লাগছে। চৌধুরী বাড়ির প্রায় সবাই হাঁ করে তাকিয়ে আছে শ্রবণের দিকে। ওনারা আজকে প্রথম শ্রবণকে পাঞ্জাবি পরনে দেখছেন। বিয়ের শপিং করার সময় সামাদ চৌধুরী বড় নাতির জন্য এই পাঞ্জাবিটা এনেছিলেন নিজে পছন্দ করে। শ্রবণ যে এই পাঞ্জাবি পরবে উনি ভাবেননি। শ্রবণ পাঞ্জাবি পরেই না, পরতে দেখেও নি বাড়ির কেউ। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার মানে কি? জোকারের মতন লাগছে আমায়? সামাদ চৌধুরী দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন, একদমই না দাদুভাই, তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবি পরনে। আমি তো ভাবিইনি এই পাঞ্জাবি পরনে তোমাকে এত ভালো লাগবে। শোভন আর কিছু বলে না। সোহার মা অনিমা চৌধুরী বলেন, যেটা বলছিলাম আমি, সোহাকে পার্লারে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ওকে? সোহার বাবা মিস্টার শাহিন রেজা চৌধুরী বলেন, সিয়াম নিয়ে যাক। সিয়াম বলে, আমি তো গোছলও করিনি এখনো, 5 মিনিট সময় দাও, গোছলটা সেরে আসি। দৌড়াদৌড়ি করে শরীর ঘেমে একাকার হয়ে গেছে। অনিমা চৌধুরী বলেন, 11:30টার মধ্যে পার্লারে যাওয়ার কথা, তোর গোছল করতে করতে তো দেরি হয়ে যাবে। দেরি হবে না। শ্রবণ কাকির দিকে তাকিয়ে বলে, আমি বসেই আছি এখন, আপনারা চাইলে আমি সোহাকে পার্লারে নিয়ে যেতে পারি। সবাই আকাশ থেকে পড়ার মতো অবস্থা নিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ চৌধুরী বলছে এই কথা? অবিশ্বাস্য। এভাবে তাকানোর কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বলেন, সত্যিই তুমি নিয়ে যাবে? মিথ্যে কেন বলবো? তাহলে তো ভালোই হয়। আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি, আপনারা সোহা আর ওর সাজার সবকিছু নিয়ে আসুন। আচ্ছা যাও। শ্রবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাইরের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। বাড়ির সবাই স্বস্তির শ্বাস ফেলে। যাক, অবশেষে ছেলেটা ওনাদের সকলের সাথে স্বাভাবিক হচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের রুমে আসেন। ওনার সাথে একজন মেয়েড এসেছে। মেয়েদের হাতে ব্রাইট সাজানোর সব কিছু দিয়ে গাড়িতে নিয়ে রাখতে বলে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এখন তৈরি হতে চলে গেছে। গোছল করবে, রেডি হবে, সময়ের ব্যাপার। বিয়েতে তো আর যেমন তেমন করে সাজলে হবে না। স্পর্শও গোছল করতে ওয়াশরুমে ঢুকে গেছে কিছুক্ষণ আগেই। বাড়ির বাইরে এসে শ্রবণের গাড়ি আর গাড়ির ভেতর শ্রবণকে দেখে সোহার পা দুটো স্থির হয়ে যায়। তড়িৎ গতিতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে পার্লারে কে নিয়ে যাবে আম্মু? শ্রবণ নিয়ে যাবে। ছ্যাদ করে ওঠে সোহার বুকের ভেতর। দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি ভাইয়ার সাথে যাব না আম্মু, তুমি চলো আমার সাথে। সোহা, বোঝার চেষ্টা কর, আমি এখনো রেডি হইনি। তোর সাথে গেলে আমি রেডি হব কখন? দেরি হয়ে যাচ্ছে, তুই যা শ্রবণের সাথে। না, যাব না আমি। সোহা, মায়ের কণ্ঠে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে। ওর মা কিভাবে পারছে ওকে জলজান্ত একটা বাঘের গুহায় ঠেলে দিতে? দেখছেই তো গুহার ভেতরে বাঘ ওত পেতে বসে আছে শিকারের আশায়। অনিমা চৌধুরী জোর করেই সোহাকে শ্রবণের পাশে ফ্রন্ট সিটে বসিয়ে দেন। পার্লারের নাম আর মেকআপ আর্টিস্টের নাম বলে দেন শ্রবণকে। পার্লারে গিয়ে অনিমা চৌধুরীর নাম বললেই হয়ে যাবে, এটাও বলে দেন। শ্রবণ মনোযোগ দিয়ে সব শুনে মাথা নাড়ায়। সোহার দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। সোহা জড়সড় হয়ে বসে রইল। মনের ভুলেও শ্রবণের দিকে তাকাচ্ছে না। শ্রবণ কি সেদিনের পর থেকে ভীষণ ভয় লাগে ওর। দেখলেই মনে হয় এই বুঝি এসে গলা চেপে ধরবে। সোহা, সোহা চমকে উঠে শ্রবণের দিকে তাকায়। ওকে ডাকছে কেন আবার? শ্রবণ সোহার দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, স্পর্শকে ভালোবাসিস? সোহা কথা বলে না। শ্রবণ অভয় দিয়ে নরম কোমল স্বরে বলে, ভয় পাচ্ছ কেন? ভালোবাসিস স্পর্শকে? মাথা নাড়ায় সোহা। মুখে বল, হ্যাঁ। স্পর্শ তোকে ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে। তোকে না পেলে মরে যাবে? তুমি এসব বলছো কেন? জানতে ইচ্ছে করছে সেজন্য। স্পর্শ তোকে পাগলের মতো ভালোবাসে, তাই না? মাথা নাড়ায় সোহা। শ্রবণ কিছু না বলে সামনের দিকে তাকায়। শয়তানের মতো মুচকি হেসে চোখে মুখে রহস্য ছড়িয়ে পড়ে। কিছু তো একটা প্ল্যান করেছেই। একটু পর গুনগুনিয়ে গান গাইতে শুরু করে। আরে আতর গোলাপ চন্দন মাইখা, সবাই মোরে রাইখা যাইব, চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুভাষ নেব। গাড়ি এসে দাঁড়ায় একটা পার্লারের সামনে। শ্রবণ সিট বেল্ট খুলতে খুলতে বলে, নাম, গাড়ি থেকে নাম। দুজন একসাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শ্রবণকে দেখে কাছে এগিয়ে আসে হাসান। শ্রবণের পেছনের দরজা খুলে ভেতর থেকে প্যাকেট বের করে 2 হাতে তুলে নেয়। শ্রবণের সাথে সোহাকে দেখে হাসানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। শ্রবণ এই মেয়ের সাথে কেন? আর ওকেই বা এত তাড়া দিয়ে এখানে আসতে বলেছে কেন? শ্রবণ, এই মেয়ে তোর সাথে কেন? আর আমাকে এখানে আসতে বলেছিস কেন? গাড়িতে বসে অপেক্ষা কর, একটু পর এসে বলবো। সোহা, ভেতরে চল। শ্রবণের সাথে সাথে ভেতরের দিকে এগিয়ে যায় সোহা। পার্লারের সাইনবোর্ডের দিকে একটা বারও তাকিয়ে দেখে না সোহা।
সোহাকে সাজাতে বেশি সময় লাগেনি। সোহার ইচ্ছে ছিল নিজের বিয়েতে ভারী সাজ দেবে, কিন্তু ওর মা কি করল? এই প্যাকেজ কেন চুজ করেছে? এই সাজ সোহার পছন্দ হচ্ছে না। দেখতে সুন্দরই লাগছে, কিন্তু সোহা আরেকটু ভারী সাজ চেয়েছিল। ওর মাকে তো বলেছিল ওর পছন্দ সম্পর্কে। শ্রবণ সোহাকে নিয়ে পার্লার থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর পার্লারের নামের দিকে নজর বুলায় সোহা। চোখ দুটো বড় বড় হয়ে গেছে পার্লারের নাম দেখে। ভাইয়া, আম্মু তো অন্য পার্লারের নাম বলেছিল। আগুন চোখে সোহার দিকে তাকায় শ্রবণ। আগের সেই চিরচেনা রূপ ফিরে এসেছে। ওর এই রূপ দেখেই সোহার কলিজার পানি শুকিয়ে গেছে। শ্রবণ সোহার হাত ধরে টেনে গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিজে উঠে বসে পাশে। ফ্রন্ট সিটে বসে থাকা হাসানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দে। হাসান তড়িৎ গতিতে পেছনে তাকায়। সোহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বিস্ময় নিয়ে বলে, বিয়ে তো কমিউনিটি সেন্টারে হবে ভাইয়া, আমরা কাজী অফিসে কেন যাব? হাসান, চল, দেরি হয়ে যাচ্ছে। ভাই, কি করতে চাইছিস তুই ক্লিয়ার করে বল। বিয়ে করতে চাইছি, এখন চল। সোহা কাঁপা গলায় বলে, আমাকে আগে কমিউনিটি সেন্টারে পৌঁছে দিয়ে আসো, তারপর তুমি বিয়ে করতে যাও। শ্রবণ ঘাড় কাত করে সোহার মুখের দিকে তাকায়। ওর তাকানো দেখেই সোহা কেঁদে ফেলে। শ্রবণের এভাবে তাকানো মানে নিশ্চয় অনেক বড় কোনো প্ল্যান করে বসে আছে। এখন শ্রবণ নিজের মর্জি মতো চলবে। তোকে যদি পৌঁছে দিয়ে আসি তাহলে বিয়ে করবোটা কাকে? মানে খুব সোজা, আমি তোকেই বিয়ে করছি। সোহার কান্না অত বন্ধ হয়ে যায়। একটু পরেই আবার শব্দ করে কেঁদে ওঠে। তুমি এসব কি বলছো ভাইয়া? শুনতে পাসনি? আমি তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি এরকমটা কিভাবে করতে পারো? আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও। তোকে কে বলেছে স্পর্শ আমার ছোট ভাই? ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। ওর মায়ের সাথে আমার বাবার বিয়ে হলেও আমি ওকে সৎ ভাই হিসেবেও মানি না। স্পর্শ আর ওর মা আমার কেউ হয় না। ওরা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। স্পর্শ আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আর আমি ওর ভালোবাসাকে কেড়ে নিলাম। তুই স্পর্শের ভালোবাসা হয়ে ভুল করলি রে সোহা। না তুই ওর ভালোবাসা হতি, আর না আমার তোকে বিয়ে করার মতো ফালতু একটা সিদ্ধান্ত নিতে হতো। কাজী অফিসের সামনে এসে গাড়ি থামায় হাসান। অফিসের সামনে আগে থেকেই শ্রবণের আরও 4 জন ফ্রেন্ড অপেক্ষা করছে। ওদের দেখে হাসান পেছন ফিরে তাকিয়ে বলে, ওরা এখানে কেন? তুই ওদেরও আসতে বলেছিস? হ্যাঁ। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঘুরে এসে দাঁড়ায় সোহার পাশের দরজার কাছে। দরজা খুলে দিয়ে বলে, বের হ। সোহা ভয় পেলেও সাহস জুগিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না, আমি বাড়িতে যাব। ভালোয় বলছি, বের হ, নয়তো তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। তুমি কেন এমন করছো? কি ক্ষতি করেছি তোমার? অনেক, হিসেব করে শেষ করা যাবে না। বেরিয়ে আয় এখন, লেট হয়ে যাচ্ছে। সোহা বেরোয় না। শ্রবণ সোহাকে টেনে বের করে হিড়হিড় করে টানতে টানতে এগিয়ে যায় ভেতরের দিকে। ওর পেছন পেছন ওর ফ্রেন্ডরাও আসে। ভাগ্যক্রমে কাজী অফিসে এখন আর কোনো মানুষ নেই। আজকে কি শ্রবণ চৌধুরী একাই বিয়ে করবে নাকি? শ্রবণ ওর এক ফ্রেন্ডের দিকে হাত বাড়ায়। ছেলেটা একটা খাম শ্রবণের হাতে দেয়। কাজীর সাথে কথা বলে পেপারস রেডি করতে বলে ওনার পাওনা পরিশোধ করে দেয় আগেই। সোহার কান্না শুনে ওর ইচ্ছে করছে ঠাটি একটা চর বসিয়ে দিতে। এই ন্যাকা কান্না ওর একদম সহ্য হয় না আগে থেকেই। কাজী সাহেব শ্রবণের দিকে তাকিয়ে বলেন, দেনমোহর কত লিখব? আপনার যা ইচ্ছে হয় লিখে দিন। পাশ থেকে শ্রবণের এক ফ্রেন্ড বলে, কোটিপতি পাত্র তাই কোটি টাকা লেখেন। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর কাছে যেতে পারবে না। শোভন বিরক্তিমাখা স্বরে বলে, ওকে তো ছুবই না আমি। হাসান বিস্ময় নিয়ে বলে, তাহলে বিয়ে করছিস কেন? দখল করে রাখছি। মানে? শ্রবণ হাসানের কথার উত্তর দেয় না। কাজীর দিকে তাকিয়ে বলে, দেনমোহর লেখার প্রয়োজন নেই, তাহলে অল্প হলেও দিতে হবে। শ্রবণ নিজের পাঞ্জাবি আর প্যান্টের পকেট হাতড়ে যা পায় তাই বের করে। 2015 টাকা। কাজীর দিকে তাকিয়ে বলে, 2015 টাকা লিখুন। সোহার ডান হাত উঁচু করে ধরে হাতের মুঠোয় টাকাগুলো ধরিয়ে দিয়ে বলে, এই যে ধর তোর দেনমোহরের টাকা। পাশ থেকে এক ফ্রেন্ড বলে, কোটিপতি হয়ে তুই মিসকিনের চেয়েও কম দেনমোহর দিলি শ্রবণ। কম করে হলেও 10 লাখ দেওয়া উচিত ছিল। শ্রবণ বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, মাথা খারাপ না করে চুপ করে থাকতো। কাজী সাহেব পেপারস রেডি করে দুজনের দিকে এগিয়ে দেন। সোহার দিকে কলম এগিয়ে দিয়ে বলেন, এই জায়গায় সই করে দাও। সোহা চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকায়। সোহার 2 চোখ বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। দুদিকে মাথা নাড়িয়ে কান্না জড়ানো গলায় বলে, এই বিয়ে আমি করব না। শোভন ক্ষিপ্ত দৃষ্টিতে সোহার দিকে তাকায়। চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, 1 মিনিটের মধ্যে সই করবি, নয়তো। শোভনের হাতের চাপে সোহার মনে হচ্ছে চোয়ালের হাড় ভেঙে যাবে এক্ষুনি। শোভন পুনরায় বলে,
সই কর দ্রুত। বিয়ে তোর আমাকেই করতে হবে, সেটা মস্তিষ্কে গেঁথে নে। সোহা শ্রবণের হাত সরিয়ে দেবার চেষ্টা করে। শ্রবণ নিজেই হাত সরিয়ে নেয়। সোহার হাতে কলম গুজে দিয়ে বলে, দ্রুত কর। সোহা খুব ভালো করেই বুঝতে পারছে এই শ্রবণ নামক জালিমের হাত থেকে ওর রক্ষা নেই। শুধুমাত্র স্পর্শ ওকে ভালোবাসে বলে এভাবে জোর করে বিয়ে করবে? চোখের পানি ফেলতে ফেলতেই এলোমেলো কাপা কাপা হাতে সই করে দেয়। শ্রবণ সময় না নিয়ে দ্রুত সই করে দেয়। ধর্মীয়ভাবেও বিয়েটা হয়ে যায়। বিয়ের সাক্ষী শ্রবণের দুজন ফ্রেন্ড। বিয়ে সম্পন্ন হতেই সোহার হাত ধরে টেনে নিয়ে অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে। হাসানের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে দেয়। দরজা লক করে 5 ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সাইমন মামার রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছে খেয়ে নিস, বলবি আমি পরে পেমেন্ট করে দেব। 5 জন মাথা নাড়ায়। শ্রবণ নিজে ড্রাইভিং সিটে উঠে বসে। সোহার দিকে তাকায় একবার। সোহা মাথা নিচু করে কেঁদেই চলেছে। ভালোবাসলো এক ভাইকে আর বিয়ে করলো আরেক ভাইকে। গত 1 সপ্তাহেই স্পর্শকে ভালোবেসে ফেলেছে। স্পর্শ আর শ্রবণ এই 2 ভাইয়ের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। স্পর্শর চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে, যেটা শ্রবণের চেহারায় নেই। শ্রবণ গাড়ি নিয়ে চড়ে যেতেই ওর এক ফ্রেন্ড হাসানের দিকে তাকিয়ে বলে, শ্রবণ এই মেয়েকে কেন বিয়ে করলো এভাবে জোর করে? পুরোটা আমি নিজেও জানি না। সোহা শ্রবণের কাজিন। আজকে সোহার সাথে শ্রবণের ছোট ভাই স্পর্শের বিয়ে ছিল। হাসানের কথা শুনে 4 জন চমকে ওঠে। একজন বিস্ময় নিয়ে বলে, শ্রবণ ছোট ভাইয়ের হবু বউকে এভাবে বিয়ে করল? হ্যাঁ, ছোট ভাইকে তো সহ্যই করতে পারে না, তাহলে তার হবু বউকে কেন বিয়ে করল? গাধা, বুঝিস না কিছু? চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রবণের গাড়ি। বাড়ির ভেতর পরিবারের সকলের চেঁচামেচি শোনা যাচ্ছে। শ্রবণ জানেই চেঁচামেচির কারণ। সোহা সময়মতো সেন্টারে পৌঁছায়নি। পার্লারে গিয়েও খুঁজে পায়নি। দুজনকে কল করেও পায়নি। গ্যাসটা বোধহয় সবাই সেন্টারে চলে গেছে এতক্ষণে। গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে টেনে বের করে। সোহা কেঁদে দিয়ে বলে, আমি ভেতরে যাব না, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। মুখ তো দেখাতেই হবে তোর। যা বলার আমি বলবো, তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি। মুখ খুলে একটা কথা বললে একদম জানে মেরে ফেলব। ভেতরে চল এখন। সোহা শক্ত হয়ে দাঁড়ায়। শ্রবণ ঘাড় কাত করে তাকাই ওর মুখের দিকে। চোখ উল্টে আবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। পুনরায় সোহার মুখের দিকে তাকিয়ে শয়তানি এক হাসি ফুটিয়ে তোলে চোখে মুখে। সোহাকে পাঁজা কোলে তুলে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে গিয়ে মুখ দিয়ে একটা টু শব্দ বের করবি না, করলে তুই আজকে খতম। ভয়ে সোহা চুপচাপ রইল শ্রবণের কোলে। দুজন প্রবেশ করতেই ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের দুজনের দিকে দ্রুত এগিয়ে আসে। সোহাকে শ্রবণের কোলে দেখে অনিমা চৌধুরী বলেন, সোহার কি হয়েছে? ওকে কোলে তুলে নিয়ে এসেছো কেন? পার্লারে না গিয়ে কোথায় গিয়েছিলে? শ্রবণ সকলের দিকে নজর বুলিয়ে সোফার দিকে এগিয়ে যায় কোনো উত্তর না দিয়ে। অনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে বলেন, সোহার কি হয়েছে? ও কাঁদছে কেন? শ্রবণ ঘাড় কাত করে তাকায়। ওর তাকানো দেখে সকলে বুঝতে পারি কিছু একটা হয়েছে। কেঁদে কেটে সোহার বেহার যশা। অনিমা চৌধুরী সোহার দিকে আগাতেই শ্রবণ বাধা দিয়ে গম্ভীর স্বরে বলে, আমার স্ত্রীর দিকে আগাবেন না আপনারা, কেউ ছোবেনও না ওকে। ড্রয়িং রুমে যেন বিস্ফোরণ ঘটে। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বাকরুদ্ধ সবাই। কি বলছে এই ছেলে? ওর স্ত্রী মানে? শামীম রেজা চৌধুরী শ্রবণের সামনে এসে দাঁড়িয়ে বলেন, শ্রবণ, কি বলছো এসব? সোহা তোমার স্ত্রী হতে যাবে কেন? শ্রবণ বাবার দিকে তাকায়ও না, কিছু বলেও না। শাহিন রেজা চৌধুরী বলেন, শ্রবণ, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? শ্রবণ কাকার দিকে তাকিয়ে বলে, কাজী অফিসে। সকলে শকড। কাজী অফিসে কেন? কাজী অফিসে মানুষ কি করতে যায়? নিশ্চয়ই বিয়ে করতেই যায়। আমরাও বিয়ে করতেই গিয়েছিলাম। স্পর্শ নিচে এসে বড় ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আর আগাতে পারছে না, কিছু বলতেও পারছে না। এসব কি বলছে ওর ভাই? সোহাকে বিয়ে করেছে মানে? একটু পর তো ওর সাথে সোহার বিয়ে হওয়ার কথা। ওর ভালোবাসা, ওর সোহা। শরীর ঠেলে নিয়ে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় স্পর্শ। পা দুটো চলতে যাচ্ছে না, বুকের সাথে সাথে শরীরও কাঁপছে। করুণ চোখে সোহার মুখের দিকে তাকায় স্পর্শ। সোহা ওর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। স্পর্শের মনে হচ্ছে ওর বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ ওর কলিজা আর হৃৎপিণ্ড টেনে বের করছে। চোখের সামনে সব কিছু দেখেও বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ওর ভাইয়া ওর সাথে মজা করতে এমন করছে, নিশ্চয়ই মজা করছে। সোহার দিকে এগিয়ে বলে, সোহা, তুই। বাকি কথা শেষ করার আগেই সোহা আর স্পর্শের মাঝখানে বাধা হয় শ্রবণের পা। এক পা তুলে বাধা সৃষ্টি করে রাগী স্বরে বলে, একদম আমার স্ত্রীর দিকে আগাবে না, দূরে থাকো, যাও সরো। স্পর্শ করুণ সুরে বলে, তুমি মজা করছো তাই না ভাইয়া? কে তোমার ভাই?
আমি তোমার কেউ হই না, আর না তুমি আমার কেউ হও। তোমার সাথে আমার মজা করার মতো সম্পর্কও নেই। তুমি এসব কি বলছো ভাইয়া? জাস্ট শাট আপ। ভাইয়া বলবে না আমাকে। কান খুলে শুনে রাখো, আমি তোমার ভাইয়া না। মিথ্যে বলছো তুমি। তুমিই আমার ভাইয়া। শ্রবণ রাগে ফুঁসে ওঠে। ক্ষিপ্ত দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে বলে, আমাদের সামনে থেকে সরো। সোহা আমার হবু স্ত্রী হতে পারে, কিন্তু সোহা এখন আমার স্ত্রী। সোহা ভালোবাসে আমাকে, তাহলে তোমাকে কেন বিয়ে করবে? শোভন বলে না কিছু। স্পর্শ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, সোহা, ভাইয়া মিথ্যে বলছে তাই না? তোরা বিয়ে করিসনি বল। সোহার কান্নার শব্দ বাড়ে, দুদিকে মাথা নাড়ায়, মুখে বলতে পারছে না কিছু। শামীম রেজা চৌধুরী বলেন, একটু পর স্পর্শের সাথে সোহার বিয়ে হওয়ার কথা, আর এখন বলছো তুমি ওকে বিয়ে করেছ? যদি ওকেই বিয়ে করবে তাহলে আগে কেন বলনি? আজকেই কেন এমন করতে হলো? এতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? মান সম্মানটা কোথায় নামবে বুঝতে পারছো? আপনি কিভাবে মুখ দেখাবেন সেটা নিয়ে আমি কেন টেনশন করব? আপনার মান সম্মান নিয়ে বা কেন ভাববো? তনিমা চৌধুরী কিছুটা রাগী স্বরে বলেন, শোভন, তুমি মজা করছো আমাদের সাথে? তোমার সাথে এখন মজা করতে মোটেও প্রস্তুত না আমরা। সোহা উঠে আয়, সেন্টারে যেতে হবে। সকল অতিথিরা পৌঁছে গেছে বোধহয়। শোভন খ্যাপাটি দৃষ্টিতে তনিমা চৌধুরীর দিকে তাকায়, এক হাতে সোহার হাত চেপে ধরে রাখে, বলে, আপনার সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? নিজের লিমিট ভুলবেন না। বড় ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী ধমক দিয়ে বলেন, শোভন, ভদ্রভাবে কথা বলো। শোভন চিৎকার করে বসা থেকে উঠে দাঁড়ায়, জাস্ট শাট আপ। উঁচু গলায় কথা বলবেন না আমার সাথে। ওর চিৎকারে সোহা সোফার সাথে সিটিয়ে যায়। উপস্থিত সকলেই কেঁপে উঠেছে। অনিমা চৌধুরী বলেন, এটা কোন ধরনের ফাজলামো শোভন? স্পর্শ তোমার ছোট ভাই, আর সোহা তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি ছোট ভাইয়ের হবু স্ত্রীকে কিভাবে বিয়ে করতে পারো? কে ছোট ভাই? স্পর্শের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছিলও না কখনো। ওর রক্ত আর আমার রক্ত পুরোপুরি আলাদা। না ও আমার ভাই, আর না তো ও এই বাড়ির সন্তান। ওকে ওর মা নিয়ে এসেছিল, শামীম রেজা চৌধুরীর সাথে বিয়ে করেছিল। ওর বাপ ভাই অন্য মানুষ, আমরা না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার যাকে ইচ্ছে হয়েছে আমি তাকে বিয়ে করেছি। কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? শোভন ক্ষুব্ধ হয়ে বাবার দিকে তাকায়, বজ্রকণ্ঠে বলে, আমাকে মাথা খারাপ বানিয়েছেন আপনি, নিজের হাতে যত্ন করে। সোহার হাত ধরে টেনে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, খিদে পেয়েছে আমার খাবার রুমে পাঠানোর ব্যবস্থা করা হোক। সবাই ওদের চলে যাওয়া দেখে। স্পর্শ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে শ্রবণের বলা কথাগুলো। পরপর দুটো শক্ট খেয়ে বেচারা নড়াচড়াও করতে ভুলে গেছে যেন। এতগুলো বছর ধরে যাকে ভালোবাসলো তাকে হারিয়ে ফেলল চিরদিনের জন্য। যাকে নিয়ে ও স্বপ্ন দেখল সে এখন ওর বড় ভাইয়ের স্ত্রী। না, বড় ভাই না তো। শ্রবণ তো বলল স্পর্শ শ্রবণের ভাই না, আর না তো এই বাড়ির সন্তান। যাকে ছোটবেলা থেকে আব্বু ডেকে আসছে সে ওর আব্বু না। যেই পরিবারকে নিজের পরিবার ভেবে আসছে সেই পরিবারের ওর নিজের পরিবার না। যেই বাড়িকে নিজের বাড়ি মনে করে আসছে সেই বাড়ি ওর না। তাহলে ওর আসল পরিচয় কি? নিজের রুমে প্রবেশ করে সোহাকে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ঠেলে দেয় শ্রবণ। নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ে সোহা। ব্যথা পেয়ে আরও জোরে কেঁদে ওঠে। শ্রবণ দরজা লাগিয়ে সোহার সামনে এসে বসে পায়ের ওপর ভর করে। সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার সামনে একদম ন্যাকা কান্না কাঁদবি না। কাঁদবি তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। মুখ বন্ধ কর দ্রুত। সোহা শ্রবণের মুখের দিকে তাকায় একবার। হিংস্র চেহারা দেখে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। কান্না বন্ধ করতে চাইলেও পারছে না। শ্রবণকে থেড়ে দিয়ে উঠে বসে বিছানায়। সোহা মুখে হাত চেপে অন্যদিকে ঘুরে বসে থাকে। ওর ভবিষ্যৎ যে সুখের নয় সেটা এখনই বুঝতে পারছে। তনিমা চৌধুরী স্পর্শকে ধরে ঝাঁকি দিয়ে বলেন, স্পর্শ, এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন? স্বাভাবিক হ। স্পর্শর মায়ের মুখের দিকে তাকায়, নিজের বাহু থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, আমি এই বাড়ির ছেলে না, ভাইয়া আমার ভাই না, আব্বু আমার আব্বু না, এই বংশের রক্ত আমার শরীরে নেই। তনিমা চৌধুরী চুপ করে থাকেন। স্পর্শ চিৎকার করে ওঠে, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বলো আমার আসল বাবাকে, আমার আসল পরিচয় কি? কোন বংশের রক্ত আমার শরীরে? কোন বাড়ির ছেলে আমি? ছেলের চিৎকারে তনিমা চৌধুরী কেঁপে ওঠেন। ওনার শান্ত ছেলেটা শ্রবণের মতো এভাবে চিৎকার করছে কেন? স্পর্শ তো এমন স্বভাবের ছেলে না। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের কাছে এগিয়ে আসেন। ছেলের বাহুতে হাত রেখে বলেন, স্পর্শ, শান্ত হও। স্পর্শ বাবার মুখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, আব্বু, তুমি আমার আব্বু না? শামীম রেজা চৌধুরীর ছেলের গালে হাত রেখে বলেন, হ্যাঁ, আমিই তোমার আব্বু, তুমি আমার ছেলে। তাহলে ভাইয়া কেন বলল আমি এই বাড়ির ছেলে না? ভাইয়া আমার ভাই না, তুমি আমার আব্বু না? তুমি আমার ছেলে, তুমি এই বাড়ির ছেলে। শ্রবণের মানসিক সমস্যা আছে তুমি জানোই তো। কি উল্টাপাল্টা বলছে ও নিজেও জানে না। ও যাদের অপছন্দ করে তাদের কোনোভাবেই সহ্য করতে পারে না, সেটা তো তুমিও জানো। ও রাগের মাথায় এমন বলেছে। তুমি শান্ত হও,
ভাইয়া তাহলে কেন বলল আম্মু আমাকে নিয়ে এসে তোমাকে বিয়ে করেছিল? ভাইয়া কেন আম্মুকে আম্মু ডাকে না? কেন আম্মুর সাথে কথা বলে না? শ্রবণ তো আমার সাথেও কথা বলে না। বাবা বাদে এই বাড়ির কারো সাথেই তো কথা বলে না, কাউকে সহ্যও করতে পারে না। কেন বলে না? কেন সহ্য করতে পারে না? অতীতে কি ঘটেছিল? ভাইয়া কেন এমন করে? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। বাড়ির সবাই চুপ হয়ে আছেন। সামাদ চৌধুরী ছেলে আর স্পর্শের দিকে তাকিয়ে আছেন। তিনি তো জানেন স্পর্শ এই বাড়ির ছেলে না, আর না তো ওর শরীরে এই বংশের রক্ত আছে। তনিমা চৌধুরী তো স্পর্শকে নিয়ে এসেই ওনার ছেলেকে বিয়ে করেছিল। মাকে হারানোর 1 মাসের মধ্যেই বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি শ্রবণ। বাবার দ্বিতীয় বিয়ের পর কিছু ঘটেছিল শ্রবণের সাথে, যা শ্রবণ কাউকে বলেনি। মায়ের মৃত্যুর পর এমনিতেই ছোট শ্রবণের অবস্থা ভালো ছিল না। মা নেই, বাবাকেও কাছে পায় না। তার উপর শামীম রেজা চৌধুরী দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ের পর আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করেছিল শ্রবণ। ছোটবেলা থেকেই সামাদ চৌধুরীকে বাদে কাউকে সহ্য করতে পারত না। কেউ ওর সাথে কথা বলতে আসলেই হিংস্র হয়ে মারার জন্য তেড়ে যেত। বিশেষ করে স্পর্শ, তনিমা চৌধুরী আর ওর বাবাকে, এই 3 জনকে একেবারেই সহ্য করতে পারে না, এখনও না। স্পর্শ বাবার দিকে তাকিয়ে আবার বলে, কথা বলছো না কেন? সত্যিটা বলো আমাকে। শামীম রেজা চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, সেন্টারে চল, গেস্টদের তো জানাতে হবে বিয়েটা হচ্ছে না। আব্বু, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। শামীম রেজা চৌধুরী বেরিয়ে যান বাড়ি থেকে। ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও বেরিয়ে যান। স্পর্শ মায়ের দিকে তাকাতেই ওর মা মেয়েটকে উদ্দেশ্য করে বলেন, শ্রবণের রুমে খাবার দেওয়ার ব্যবস্থা করো। কথাগুলো বলে দ্রুত পায়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান অনিমা চৌধুরীও। নিজেও বড় বোনের পেছন পেছন চলে যান। স্পর্শ অবাক হয়ে তাকিয়ে দেখে 4 জনের চলে যাওয়া। 4 জনই যেন ওর কাছ থেকে পালিয়ে গেল এক প্রকার। সবাই কিছু তো একটা লুকোচ্ছে ওর কাছ থেকে। দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই, অন্তত তুমি বলো। সামাদ চৌধুরী শান্ত কণ্ঠে বলেন, তুমি পরে তোমার বাবা মায়ের কাছ থেকেই জেনে নিও। আমি এখনই শুনতে চাই, তুমি বলো। সামাদ চৌধুরী কিছু বলেন না, ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ যে এমন কিছু করতে পারে ওনার কল্পনায় ছিল না। যেই সোহাকে 2 চোখে দেখতে পারে না, তাকে বিয়ে করে নিল। কোনো মতলবে সোহাকে বিয়ে করল? স্পর্শের সাথে বিয়ে হচ্ছিল বলে, নাকি অন্য কোনো কারণে? স্পর্শ একাই দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে। পুরো ড্রয়িং রুম এখন ফাঁকা। সিয়াম পার্লারের দিকে গেছে সোহা আর শ্রবণকে খুঁজতে। ওদের ফোনেও পাওয়া যাচ্ছিল না। আবার পার্লারে কল করলে জানতে পারে ওরা পার্লারে পৌঁছায়নি। তাই সিয়াম বেরিয়েছিল খুঁজতে। ঘণ্টাখানেক পর শ্রবণের রুমের দরজায় নক হয়। শ্রবণ দরজার দিকে তাকিয়ে ফ্লোরে বসে থাকা সোহার দিকে তাকায়। সোহা এখনও একই ভঙ্গিতে বসে আছে ফ্লোরে। শ্রবণ হাতের ফোন বিছানায় রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। বড় বড় কদমে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েট খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে, অন্যজন পানি ভর্তি জগ নিয়ে। শ্রবণ খাবারের ট্রে আগে ভেতরে রেখে খালি জগ একজনের হাতে ধরিয়ে দিয়ে পানি ভর্তি জগটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। জগ রেখে হাত ধুয়ে নেয়। দুজনের খাবার দিয়ে গেছে। শ্রবণ একটা প্লেটে নিজের জন্য খাবার নিয়ে বিছানায় বসে। চুপচাপ পেট ভরে খাবার খায়। গত কয়েকদিন ধরে ঠিকমতো খেতে পারেনি। খাওয়া শেষে রুমের দরজা চাবি দিয়ে লক করে দেয়। রুমের লাইট অফ করে পাঞ্জাবি পরেই শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে ভীষণ, আরামের ঘুম দেবে এখন। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা। শ্রবণ ঘুমে বিভোর হয়ে গেছে বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। বুকের ওপর বালিশ রেখে 2 হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। সোহা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। নিচে বসে থাকতে থাকতে পা আর মাজা ব্যথা হয়ে গেছে। তখন আছড়ে পড়ার কারণেও ব্যথা পেয়েছিল। ধীরে ধীরে নিঃশব্দে দরজার দিকে আগায়। দরজা খুলতে গিয়ে বুঝতে পারে চাবি দিয়ে লক করা হয়েছে। বোকা মেয়ে, ওকে মুক্ত রেখে কি শ্রবণ এভাবে বিভোর হয়ে ঘুমাবে? রুম থেকে বেরোতে না পেরে আবার ফুপিয়ে ওঠে সোহা। দরজা ঘেঁষে বসে পড়ে আবার। একবার রুম থেকে বেরোতে পারলে জীবনে আর শ্রবণের সামনে আসত না। এমন জায়গায় গিয়ে লুকাতো যে শ্রবণ সারা জীবন খুঁজেও ওকে পেত না। আচ্ছা, স্পর্শ কি করছে এখন? ও ঠিক আছে? কাঁদছে কি? সোহার তো ভীষণ কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে স্পর্শকে না পেয়ে। সোহা তো স্পর্শকে ভালোবাসে, স্পর্শও ওকে ভীষণ ভালোবাসে। গত কয়েকদিন দুজন কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। দুজন একসাথে কত শত স্বপ্ন দেখেছিল এই কয়েকদিন ধরে। সব আজ শেষ হয়ে গেছে। শ্রেবণ নামক ঝড় আজ হুট করে সব ধ্বংস করে দিয়েছে। ওর স্বপ্ন, ওর অল্প কয়েকদিনের ভালোবাসা সব শেষ।
বিছানার দিকে তাকায় আবার। সকলের ঘুম হারাম করে শান্তি কেড়ে নিয়ে নিজে শান্তির ঘুম দিয়েছে। শ্রেবণের বলা কথাগুলো স্মরণ হয়। শ্রেবণ অনেকবার বলেছে স্পর্শ ওর ভাই না, তনিমা চৌধুরী ওর মা না। এরকম কথা কেন বলল শ্রেবণ? সোহা তো বুঝতে শেখার পর থেকেই জানে স্পর্শ আর শ্রেবণ আপন ভাই। তনিমা চৌধুরী শ্রেবণের নিজের মা। তনিমা চৌধুরী যদি শ্রেবণের মা না হয়, তাহলে শ্রেবণের মা কে? সে কোথায়? স্পর্শ কি শ্রেবণের সৎ ভাই? শ্রেবণ তো এটাও বলল স্পর্শের সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই, স্পর্শ এই বাড়ির ছেলে না। আরও যেন কি বলল মনে নেই সোহার। সব কিছু কেমন সোহার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না কিছুই। কি চলছে এই বাড়িতে? এত কেন ঝামেলা শুধু? শ্রেবণ এই বাড়িতে আসলে একটা না একটা ঝামেলা হবেই। এই বেটা শ্রেবণ না, ঝামেলা চৌধুরী। শ্রেবণ নাম না রেখে ঝামেলা রাখা উচিত ছিল। এর সব কিছুতেই সমস্যা আর শুধু ঝামেলা করে। 5টার দিকে ঘুম ভাঙে শ্রেবণের। শোয়া অবস্থায় সোহা যেখানে বসেছিল সেখানে তাকায়। সোহাকে দেখতে না পেয়ে আশেপাশে নজর বুলায়। দেখে সোহা দরজার সাথে ঘেঁষে বসে আছে, হাঁটুতে মুখ গুজে। ওখানে বসে থাকার কারণ উদ্ঘাটন করতে 10 সেকেন্ডও সময় লাগে না শ্রেবণের। শ্রেবণ শোয়া থেকে উঠে বসে। গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে গম্ভীর স্বরে বলে, পালিয়ে যেতে পেরেছিস? তড়িৎ গতিতে মুখ তুলে শ্রেবণের দিকে তাকায় সোহা। পাঞ্জাবি রেখে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমার অনুমতি ব্যতীত তুই ওয়াশরুমেও যেতে পারবি না। সেখানে রুমের বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সোহা আগের মতোই বসে রইল। জীবনে কি পাপ করেছে যে শ্রেবণের মতো একটা সমস্যার সাথে ওর জীবন জড়িয়ে গেল? শাওয়ার নিয়ে কোমরে টাওয়েল পাচিয়ে বেরিয়ে আসে শ্রবণ। সোহা একবার তাকিয়ে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। শ্রবণ কাভার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভুলে অত নোংরা দৃষ্টি আমার উপর দিবি না, নোংরা মহিলা। বিয়ে ঠিক হয়ে সারেনি, পুরুষ মানুষের সাথে ঢলাঢলি শুরু। আমি ড্রেস ছাড়া থাকলেও তুই চোখ তুলে তাকাতে পারবি না, তাকালে তো চোখ উপড়ে নেব আমি। সোহা কিচ্ছু বলে না। শ্রবণ ট্রাউজার পরে টি শার্ট গায়ে জড়ায়, চুলগুলো ভালোভাবে মুছে ব্যালকনির দিকে আগায়। বেতের চেয়ারের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়। একটা টান দিয়ে ধোঁয়া উপরের দিকে ছেড়ে দেয়। গেটের দিকে চোখ যেতেই দেখে কয়েকজন গেস্ট বেরিয়ে যাচ্ছে। আরেক টান দিয়ে ধোঁয়া বাইরে উড়িয়ে দেয়। স্পর্শের নানা ভেতরের দিকে আসছিলেন। ওনার চোখ পড়ে শ্রবণের ব্যালকনির দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ সিগারেটে আরেক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। স্পর্শের নানা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরের দিকে এগিয়ে আসেন। শ্রবণ ঘাড় কাত করে মুচকি হাসে। সেই আনন্দ হচ্ছে ওর। বিয়ে করে আসার পর থেকে এক একজনের চেহারা দেখে ওর নাচতে ইচ্ছে করছে। আহ, শান্তি। সময় গড়ায়। বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত 9টা বেজে গেছে। শ্রবণ একবারের জন্যও রুম থেকে বের হয়নি আর। সোহা একপাশে দেওয়ালের সাথে ঘেঁষে বসে আছে এখনও। একবার শুধু ওয়াশরুমে গিয়েছিল। শ্রবণ দাদার ফোনে মেসেজ পাঠায়, দাদা ভাই, আমার খাবার দিয়ে যেতে বলো। ওর এখন নিচে গিয়ে ওই ডাইনি আর শয়তানগুলোর চেহারা দেখতে মোটেও ইচ্ছে করছে না। নিচে গালেই শান্ত মেজাজটা গরম হয়ে আগ্নেয়গিরির মতো ব্লাস্ট করবে। 5 মিনিট হওয়ার আগেই মেড খাবার দিয়ে যায় দুজনের জন্য। শ্রবণ নিচের খাবার নিয়ে খেতে শুরু করে। সোহার দিকে একবার তাকিয়ে আবার বিরিয়ানি তুলতে তুলতে বলে, না খেয়ে মরতে চাস নাকি এখনই? খাবার খা, খেয়ে বেঁচে থাক। তুই মরে গেলে তো আমার শান্তিও মরে যাবে, তাই তোর বেঁচে থাকা প্রয়োজন। দ্বিতীয়বার আর বলবো না, দ্রুত খা। শেষের কথাগুলো রাগী গলায় বলে। সোহা উঠে দাঁড়িয়ে শরীর টেনে নিয়ে আসে খাবারের কাছে। সেই সকাল 10টার সময় খেয়েছিল, তারপর সারাদিন ধরে না খাওয়া। শরীরে এখন শক্তি পাচ্ছে না। কেঁদে কেঁদে অবস্থা আরও খারাপ। মৃত্যুকে ভয় পায় সোহা। ও এখনই মরতে চায় না, আরও অনেক বছর বাঁচতে চায়। দুপুরে খেতে ইচ্ছে করেনি আর, এখন শ্রবণের ভয় খাচ্ছিল। শ্রবণ আরেক লোকমা মুখে পুরে বলে, নিচে বসে খাবি। সোহা প্লেটে খাবার নিয়ে নিচেই বসে। শ্রবণ বিছানায় বসে খাচ্ছে। সোহা বুঝতে শেখার পর থেকে কোনোদিন চেয়ার টেবিল ছেড়ে বসে খাবার খায়নি, আর আজকে নিজ বাড়িতে ফ্লোরে বসে খেতে হচ্ছে। কয়েক লোকমা জোর করে গিলে ফুপিয়ে ওঠে মেয়েটা। শ্রবণ বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ উচ্চারণ করে। সোহার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে রাগী স্বরে বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ সিল করে দেব সারা জীবনের জন্য। সোহা শ্রবণের দিকে তাকায় না, প্লেট হাতে নিয়ে আরও দূরে সরে বসে, যেন ভুল করে মুখ দিয়ে শব্দ বের হয়েও শ্রবণ শুনতে না পায়। খাওয়া শেষ হয় শ্রবণের। প্লেট নিচেই রেখে দেয় এলোমেলোভাবে। হাত ধুয়ে এসে কতক্ষণ ফোন চাপে। সোহার খাওয়া শেষ হতেই লাইট অফ করে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। গম্ভীর স্বরে বলে, তুই ফ্লোরে ঘুমাবি, বিছানা বালিশ ছাড়া। মনের ভুলেও বিছানায় আসার সাহস করবি না, আর কাউচেও না। আর একবার যদি তোর নাক টানার সাউন্ড আমার কানে আসে, সেদিনের কথা ভুলিসনি নিশ্চয়ই। সোহা বসে রইল আগের মতোই। জন্মের পর থেকে যেই মেয়ে তুলতুলে ম্যাট্রেসে ঘুমিয়ে বড় হয়েছে, সেই মেয়ে এখন এই শক্ত ফ্লোরে কিভাবে ঘুমাবে?
তাও বিছানা বালিশ ছাড়া? বালিশ ছাড়া ঘুমানো যায়? কাউচেও ঘুমোতে নিষেধ করে দিয়েছে। একটা মানুষ এত এমন কিভাবে হতে পারে? একটুও কি দয়ামায়া নেই? আমি স্পর্শ নই যে তাকিয়ে তাকিয়ে দেখবি। নিজের দৃষ্টি সংযত কর, নয়তো তোর চোখ কানা করে দেব। দ্রুত ঘুরে বসে সোহা। অন্ধকারের মধ্যে কিভাবে বুঝল সোহা বিছানার দিকে তাকিয়ে আছে? বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। শ্রবণ চোখ মেলে তাকায়। পাশ থেকে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ অন করে। ফ্লোরের দিকে ধরে দেখে সোহা এখনও আগের মতোই উল্টো ফিরে বসে আছে। অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠতে দেখে পেছক ফিরে তাকায় সোহা। লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায়, সাথে সাথেই আবার আগের মতো হয়ে বসে। এই শ্রবণ ওর দিকে এভাবে লাইট ধরে আছে কেন? সোহা 2 হাতে পরনের লেহেঙ্গা খামচে ধরে। মনের মধ্যে নানান রকম ভয় দানা বাঁধছে। শ্রবণ গম্ভীর স্বরে বলে, ডাইনির বাচ্চা ডাইনি, বিছানায় এসে ঘুমা। সোহা বলে না কিছু, আগের জায়গা থেকে নড়েও না, একই ভঙ্গিতে বসে আছে। শ্রবণ আজকে ওকে অনেকবার ডাইনির বাচ্চা ডাইনি বলেছে। শ্রবণ ধৈর্যহারা হয়ে খ্যাপাটে গলায় বলে, আসবেই নাকি ঘেটি ধরে নিয়ে আসতে হবে? সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ আবার বলে, তুই ওই পাশে ঘুমাবি, ভুলেও আমার গায়ে ছোঁয়া দিবি না, দিলে লাথি দিয়ে সোজা নিচে ফেলে দেব। সোহা ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে আসে। রাগ হচ্ছে, ভয়ও হচ্ছে। শ্রবণ ঝাড়ি দিয়ে বলে, বাল পড়ছস? ঝনঝন ঝনঝন করছে। ওই বাল শাল সব খুলে বিছানায় উঠবি, আর ভুলেও টাচ যেন না লাগে আমার গায়ে। সোহা সব জুয়েলারি খুলে একপাশে রেখে দেয়। ভয়ে ভয়ে বিছানায় উঠে কিনার ঘেঁষে শুয়ে পড়ে। ওর জন্য শ্রবণ 1.5 হাত জায়গা দিয়েছে শোয়ার জন্য, আর পুরোটা নিজের দখলে রেখে দিয়েছে। দুজনের মাঝখানে বড় একটা কোলবালিশ দেওয়াল হয়ে আছে। আলো অফ হয়ে যায়। পুনরায় পুরো রুমে অন্ধকার নেমে আসে। শোভন কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলে, আমার শৈশব গ্রাস করেছে তোর ডাইনি মা খালা, আর পুরো জীবন গ্রাস করবি তুই। মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি ডাইনি এনেছি, আস্ত একটা ডাইনি। শয়তান মেয়ে, ঘুমা, একটা শব্দ হলে লাথি দিয়ে নিচে ফেলে দেব। সোহা চুপ করে থাকে। ও জানে একটা উত্তর করলে শ্রবণকে লাথি দিয়ে নিচে ফেলবে না, গলা চেপে সোজা উপরে পাঠিয়ে দেবে। মরতে না চাইলে ওর সামনে মুখ বন্ধ করেই থাকতে হবে। সোহার অস্বস্তি হচ্ছে ভারী লেহেঙ্গা পরে শোয়ার কারণে। মেকআপও রিমুভ করা হয়নি। আবার পাশে শ্রবণ আছে। রুমে বন্দি হওয়ার পর থেকে ভয়ে ভয়ে ছিল সোহা, কিন্তু এখন ভয়টা কমে এসেছে অনেক। আর যাই হোক, শ্রবণ ওর কাছে আসবে না, এতেই ওর বিশাল স্বস্তি। ক্লান্ত, দুর্বল লাগছে, ঘুমেরা ভর করছে 2 চোখে। ভুলেও শ্রবণের দিকে তাকায় না সোহা। নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় জড়সড় হয়ে শুয়ে রইল শ্রবণের বিপরীত দিকে কাত হয়ে। শ্রবণ বুকের উপর বালিশ রেখে 2 হাতে জড়িয়ে ধরে আছে স্বভাবসুলভভাবে। এটা ওর পুরনো অভ্যাস, এভাবেই ঘুমায়। অন্ধকার রুম হলে ওর চোখ দুটো খোলা। এখন আরও এই দুনিয়ায় যেন নেই, নিজের আলাদা এক জগতে প্রবেশ করেছে। শ্বাস ফেলছে ধীরে ধীরে, শব্দহীন। শ্রবণের চোখ দুটো দিয়ে দুনিয়ার কারো জন্য কখনো পানি আসে না, নিজের জন্যও না। ওর চোখে পানি আসে শুধুমাত্র ওর মায়ের জন্য। মাকে অনেক বেশি ভালোবাসে শ্রবণ। এতগুলো বছরেও মায়ের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কাউকে ভালোবাসতে পারে না শ্রবণ। দাদা বাদে এই বাড়ির কাউকেও না। এই বাড়ির মানুষগুলোকে দেখলে ওর মাথায় আগুন ধরে যায়, খুন চেপে বসে মাথায়। ওর মনে হয় এই বাড়ির সবাই ওর শত্রু। যারা শত্রুর ঘরে জন্ম নিয়েছে তারাও শত্রু। শ্রবণের ডান চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঘাড় কাত করে বালিশের সাথে পানিটুকু মুছে নেয়। পুনরায় উপরের দিকে মুখ করে বিড়বিড় করে বলে, আম্মু, আমি আসতে চাই তোমার কাছে। এই দুনিয়া ভালো লাগছে না আমার। এ জীবন কেমন বিষাদ লাগে। তোমার কথা খুব মনে পড়ে আম্মু। সকালে শ্রবণের ঘুম আগে ভাঙে। চোখ বন্ধ রেখেই কাত হয়ে কোলবালিশ জড়িয়ে ধরতে যায়, তখন ওর হাত সোহার গায়ের উপর পড়ে। তড়িৎ গতিতে হাত সরিয়ে নিয়ে লাফিয়ে উঠে বসে। রুম এখনও পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচে নেমে দ্রুত লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা কোলবালিশ ঘেঁষে শুয়ে আছে। গায়ের পোশাক এলোমেলো, চুলগুলোও এলোমেলো হয়ে আছে। চোখ সরিয়ে নেয় শ্রবণ। ওর হাত গিয়ে সোজা সোহার উন্মুক্ত পেটের উপর পড়েছিল। ট্রাউজারের সাথে দ্রুত হাত মুছতে শুরু করে। সশব্দে কয়েকটা গালি দেয় সোহাকে। অসভ্য মেয়ে, ঘুমিয়েছে কিভাবে। বিছানার উপর থেকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সোহার গায়ে আলতো বাড়ি মেরে গর্জন করে বলে, এই ডাইনির বাচ্চা, অসভ্য ডাইনি, ওঠ। আতঙ্কিত হয়ে লাফিয়ে সোহা থেকে উঠে বসে। ভয়ে বড় বড় চোখ করে শ্রবণের দিকে তাকিয়ে থাকে। ওর পোশাকের অবস্থা দেখে উল্টো ফিরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, পোশাকের কি শ্রী, লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নাম, নবাবের বাচ্চা। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করে শব্দ করে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে আবারও কেঁপে ওঠে সোহা। শ্রবণের বলা কথাগুলো শুনে নিজের দিকে তাকায়। নিজেকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেছে আবার। দ্রুত লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ায়।
ওর ঘুমোনোর স্টাইল খুবই বাজে। খাটের এক পাশ থেকে আরেক পাশে গড়াগড়ি করে ঘুমের ঘোরে। গায়ের পোশাক ঠিক থাকে না, প্লাজো পরলে তো উড়োর উপর উঠে যায় রাতে। আজকে লেহেঙ্গা পরে ঘুমিয়েছিল, যদিও আজকে রাতে গড়াগড়ি করতে পারিনি। এই একটু জায়গার মধ্যে তো এই কাঁধ ও কাঁধ হতেও সমস্যা হচ্ছিল। রাতে লেহেঙ্গার দোপাট্টা দিয়েই ঢেকে ঢোকে শুয়েছিল, ঘুমের ঘোরে সব উল্টাপাল্টা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। বিছানার দিকে একবার তাকিয়ে সোহার দিকে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, তোর বাপ এসে বিছানা গুছিয়ে দিয়ে যাবে? সোহা দ্রুত বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। টিস্যু দিয়ে মুখ মুছতে গিয়েও থেমে যায়, ঘাড় ঘুরিয়ে সোহার দিকে একবার তাকিয়ে আবার আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ একই ভঙ্গিতে আয়নার দিকে তাকিয়ে থেকে আবার সোহার দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, যা গোছল কর। সোহা ঘাড় ঘুরিয়ে তাকায়। শ্রবণ আবার বলে, শুনতে পাসনি আমার কথা? ওয়াশরুমে যা, গিয়ে গোছল করে আয়। কেন? আমি বলেছি তাই। সোহা দরজার দিকে তাকিয়ে আবার শ্রবণের দিকে তাকায়। শুকনো ঢোক গিলে বলে, দরজা খুলে দাও তাহলে। আমার ওয়াশরুমে গোছল করবি। আমার কাপড় চোপড় সব তো আমার রুমে, গোছল করে কি পরব? শ্রবণ কাভার্ড খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার বের করে। সোহার দিকে এগিয়ে আসতেই সোহা এক কদম পিছিয়ে যায়। শ্রবণ সোহার থেকে 2 হাত দূরত্বে দাঁড়ায়। নিজের টি শার্ট আর ট্রাউজার এগিয়ে দিয়ে বলে, এগুলো পরবি। লাগবে না তো, বড় হবে। শ্রবণের শক্তে চোয়াল আরও শক্ত হয়। আমি জানতে চাইনি লাগবে কি লাগবে না, পরতে বলেছি পরবি, নয়তো ড্রেস ছাড়াই থাকবি। সোহা দ্রুত টি শার্ট আর ট্রাউজার নিজের হাতে নিয়ে নেয়। যা। টাওয়েল? ব্যালকনিতে। সোহা ব্যালকনিতে এসে দড়িতে মেলে রাখা টাওয়েল হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণ ফোনে মেসেজ টাইপ করছে। সোহা দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। হাতে থাকা টি শার্ট আর ট্রাউজারের দিকে তাকায়। এগুলো ওর লাগবে? ট্রাউজার তো একাই খুলে পড়ে যাবে, আর টি শার্ট ওর উড়ু পর্যন্ত ঢেকে দেবে। শ্রবণের মতলব বুঝতে পারছে না সোহা। ওকে এখন গোছল কেন করতে বলছে? 10 মিনিটের মধ্যে বের হবি, নয়তো আমি গিয়ে বের করব স্পেশালভাবে। রুমের দরজা খুলে দেয় শ্রবণ। সোহা রুম থেকে বের হতেই স্পর্শের মুখোমুখি হয়। স্পর্শ থমকে দাঁড়িয়ে গেছে, ওর হৃৎস্পন্দনও যেন থমকে গেছে। অসহায় চোখে তাকিয়ে আছে সোহার দিকে। সোহার ভেজা চুলগুলোর ডগা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। গায়ে শ্রবণের টি শার্ট আর ট্রাউজার, লেহেঙ্গার দোপাট্টা দিয়ে শরীর ঢেকে রেখেছে কোনো রকমে। সোহা নিজেও তাকিয়ে আছে স্পর্শের মুখের দিকে। আজকের সকালটা অন্যরকম হওয়ার কথা ছিল। শ্রবণ এসে সোহার পেছনে দাঁড়ায়। স্পর্শ চোখ তুলে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। শ্রবণেরও ভেজা চুলগুলো থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। এই সব কিছুর মানে স্পর্শের কাছে পরিষ্কার। শ্রবণ স্পর্শের দিকে তাকিয়ে থেকেই সোহার এক হাত মুঠো করে ধরে। ভয়ে কেঁপে ওঠে সোহা। ভীত সন্ত্রস্ত হয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ সোহাকে টেনে নিয়ে সোহার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এভাবে? খিদে পেয়েছে তো, চেঞ্জ করে নিচে চল। শ্রবণের গলার স্বর শান্ত নরম। সোহা আর পেছন ফিরে তাকায় না। শ্রবণ ওকে টেনে নিয়ে ওর রুমে ঢুকে যায়। ভেতরে এসে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোহার মুখের দিকে। তীব্র রাগে যেন ফেটে যাবে এখনই। চেহারা লাল হয়ে গেছে মুহূর্তেই। দাঁতে দাঁত পিষে বলে, দেখেই প্রেম জেগে উঠেছে তাই না? দৃষ্টি সরে না, দৃষ্টি বিনিময় হচ্ছিল। আরেকবার ওর দিকে তাকাবি তো তোর চোখ উপড়ে নেব। বেহায়া মেয়ে একটা, বিয়ের পরেও আরেক ছেলের দিকে কিভাবে তাকাস? মায়ের মতোই চরিত্রহীন হয়েছিস নাকি? সোহা ফট করে চোখ তুলে তাকায় শ্রবণের দিকে। আমার মাকে টানছো কেন এখানে? কি করেছে আমার আম্মু? যা বলার আমাকে বলবে, আমার আম্মুকে জড়িয়ে কিছু বলবে না। কথা বলতে শিখে গেছিস তাহলে? কথা বলতে যখন শিখেছিস তখন তোর ডাইনি মাকেই জিজ্ঞেস কর তার চরিত্র কেমন। সোহা নিচের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ ওর চোয়াল চেপে মুখ তুলে বলে, আরেকবার কোনো ছেলের দিকে তাকালে তোর চোখ আর চোখের জায়গায় থাকবে না, থাকবে তোর হাতে। ছেড়ে দিয়ে বলে, চেঞ্জ কর দ্রুত। সোহা রোবটের ন্যায় কাবার্ডের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি মুছে দ্রুত ড্রেস চেঞ্জ করতে শুরু করে। দেরি হলে আবার না জানি কি বলে আর করে। স্পর্শের ওই কাতর চাহনি ওকে যন্ত্রণা দিচ্ছে। শ্রবণ নিজের প্ল্যানে সফল। শ্রবণের মতলব প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছে। ওয়াশরুম থেকে বেরিয়ে হেয়ার ড্রায়ার বের করে। শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? চল এখন। চুলগুলো শুকিয়ে যাচ্ছি আমি, তুমি যাও।
চুল শুকাবি না, চল আমার সাথে। সোহা হেয়ার ড্রায়ার রেখে চুলগুলো হাত খোপা করে নেয়। শ্রবণ এগিয়ে এসে খোপা করা চুল মুক্ত করে দেয়। এভাবেই যাবি তুই? আমি এভাবে সকলের সামনে যেতে পারবো না। তুই এভাবেই যাবি। ভীত সন্ত্রস্ত সোহা নিচের দিকে দৃষ্টি রেখে দুদিকে মাথা নাড়িয়ে ভয়ে ভয়ে বলে, তুমি এমন করছো কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি এভাবে যাব না কারো সামনে। বেশি কথা আমার পছন্দ নয়, ভুলে যাসনি নিশ্চয়ই। চল এখন। সোহাকে কিছু বলতে না দিয়ে ওর হাত টেনে ধরে রুম থেকে বের করে। ড্রয়িং রুমে আসতেই দেখে ছোট বড় সবাই উপস্থিত আছে। ওদের দুজনকে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শ্রবণ সকলের দিকে একবার দৃষ্টি বোলায়। ওর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। সোহা কারো দিকে তাকাতে পারছে না। শ্রবণ ওর হাত ধরেই ড্রয়িং রুম পার করে ডাইনিং রুমে প্রবেশ করে। যাওয়ার আগে অবশ্য ওর দাদা সামাদ চৌধুরীকে ডেকে গেছে। একটু পরেই সামাদ চৌধুরী ডাইনিং রুমে প্রবেশ করেন। মেড ওদের দুজনের জন্য খাবার বাড়ছে। সামাদ চৌধুরীকে দেখে শ্রবণ বলে, দাদা ভাই বসো। সামাদ চৌধুরী একটা চেয়ার টেনে বসেন। নাতের মুখের দিকে তাকিয়ে বলেন, ভাই তুমি এমন একটি কাজ কেন করলে? শ্রবণ শান্ত দৃষ্টিতে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর বলে, কেমন কাজ করেছি? তুমি সোহাকে কেন বিয়ে করলে? ইচ্ছে হয়েছিল? তুমি ওকে বিয়ে করবে সেটা আমাকে আগে বলতে পারতে, তাহলে এত কিছু হতো না। আমি যদি আগে বলতাম আমি সোহাকে বিয়ে করতে চাই, তাহলে তোমার 2 ছেলে আর ছেলের বউরা রাজি হতো? আমি করাতাম। তোমার পরিশ্রম কমিয়ে দিয়েছি দাদা ভাই। নাতির কথা শুনে সামাদ চৌধুরী আর কিছু বলার জন্য খুঁজে পেলেন না। এখন আর কিছু বলেও লাভ নেই। দাদা ভাই খাওয়া শুরু করো। বাড়িতে আরও মানুষ আছে। তুমি কি চাও আমি এখান থেকে উঠে যাই? খাচ্ছি, তোমরাও খাও। খাওয়া শুরু কর। সোহা নিচের দিকে দৃষ্টি রেখেই ভাত মেখে মুখে পুড়ে নেয়। মুখে নিলেও গলা দিয়ে নামছে না খাবার। শ্রবণ স্বাভাবিকভাবে খেয়ে চলেছে। সামাদ চৌধুরী দুজনের দিকে তাকিয়ে ধীরে ধীরে খাবার চিবোচ্ছেন। শ্রবণ প্লেটের সবটুকু খাবার খেলেও সোহা অর্ধেক খেয়ে হাত ধুয়ে ফেলেছে। সামাদ চৌধুরী পুরোটা খেয়েছেন। উনি খাবার নষ্ট করা পছন্দ করেন না। শ্রবণ উঠে দাঁড়ায়। সোহা বসে আছে এখনও। শ্রবণ ওর হাত ধরে টেনে দাঁড় করায়, তারপর ডাইনিং রুম থেকে বের হয়। আগের মতোই সবাই এখনো ড্রয়িং রুমে উপস্থিত আছে। স্পর্শ সোফায় বসে আছে মাথা নিচু করে। ওর পাশে ওর মা বসে ওকে কি যেন বলছে। সোফার কাছাকাছি আসতেই স্পর্শের নানি শ্রবণের দিকে তাকিয়ে বলেন, শ্রবণ, তুমি কিভাবে পারলে ছোট ভাইয়ের হবু স্ত্রীকে বিয়ে করতে? বিবেক বলতে কিছু নেই তোমার? শ্রবণ কর্কশ গলায় বলে, না, আমার বিবেক বলতে কিচ্ছু নেই। আর কে ছোট ভাই? স্পর্শ? স্পর্শ আমার কিচ্ছু হয় না। ও আমার ভাই না। বড় ভাইয়ের কথা শুনে মুখ তুলে তাকায় স্পর্শ। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, বারবার মিথ্যে কেন বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই, এটাই সত্যি। পুরোটাই মিথ্যে কথা। তুমি ছোট থেকে যা যা শুনে বড় হয়েছ সব মিথ্যে। মিথ্যে না? কেন মনে হচ্ছে মিথ্যে না? আমি কেনই বা তোমাকে মিথ্যে বলবো? তুমি আমার ভাই না হলে তোমার চেহারার সাথে আমার চেহারার এত মিল কেন? আমাদের হাইট ওয়েটও প্রায় সমান সমান। চেহারার সাথে হাইট ওয়েটের সাথে মিল থাকে এমন অনেক মানুষ আছে। তুমি কেন সত্যিকে মিথ্যে প্রমাণ করতে চাইছো? যেটা সত্যি আমি সেটাই বলেছি। তুমি বলছো আমি তোমার ভাই না? হ্যাঁ। তাহলে চলো ডিএনএ টেস্ট করব আমাদের 3 জনের। ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে আমি কে হই তোমার আর এই বাড়ির। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। তনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে হাজবেন্ডের দিকে তাকান। ওনারও চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে গেছে। শ্রবণ লক্ষ্য করেছে সবই। আচ্ছা চলো ডিএনএ টেস্ট করব। তনিমা চৌধুরী বলেন, কোনো ডিএনএ টেস্ট করতে হবে না, এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে আম্মু। শামীম রেজা চৌধুরী বলেন, কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি আমার ছেলে, এটাই সবচেয়ে বড় কথা। শ্রবণ বলে, ভয় পাচ্ছেন নাকি সত্যি সামনে চলে আসবে বলে? শামীম রেজা চৌধুরী কিছু বলতে উদ্যত হয়েছিলেন, কিন্তু ওনাকে থামিয়ে দিয়ে স্পর্শ বলে, ভাইয়া চলো হসপিটালে, তুমি যে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। কে ভুল আর কে সঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। চলো হসপিটালে। স্পর্শ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু চলো। শামীম রেজা চৌধুরী বলেন, আমি কোথাও যাব না, আর তুমিও যাবে না। শ্রবণ এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। শামীম রেজা চৌধুরী কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে ওনার মাথার চুল খামচে ধরে শ্রবণ। মুহূর্তেই কতগুলো চুল উঠে ওর হাতের মুঠোয় চলে আসে। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, স্পর্শ, আসো, ওই চৌধুরীকে আর প্রয়োজন নেই।
স্পর্শ বড় ভাইয়ের পেছন পেছন এগিয়ে যায়। পেছন থেকে হতভম্ব হয়ে দুজনের যাওয়ার পথে তাকিয়ে আছে অনেকেই। তনিমা চৌধুরী শামীম রেজা চৌধুরীর পাশে দাঁড়িয়ে চাপা ভয়ার্ত কণ্ঠে বলেন, শ্রবণ তো সব সত্যি জানতে পেরে যাবে এবার। ডিএনএ টেস্ট করতে দেওয়া যাবে না কিছুতেই। তুমি আটকাও ওদের। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের কাছে এসে দাঁড়ান। সোহা টলমল চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অনিমা চৌধুরী মেয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যান। রুমে এসে মেয়েকে বিছানায় বসিয়ে টিস্যু পেপার দিয়ে চোখ গাল মুছিয়ে দেন। সোহার হেঁচকি উঠে গেছে। অনিমা চৌধুরী মেয়ের পাশে বসে বলেন, তুই ওই পাগলের সাথে কেন গিয়েছিস কাজী অফিসে? সোহা হেঁচকি তুলতে তুলতে বলে, আমি গিয়েছি? তুমিই তো আমাকে জোর করে ভাইয়ার সাথে পাঠিয়েছিলে। আমি বারবার তোমাকে বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু তুমি তো রাজিই হলে না। সব কিছুর বেলায় তোমার সময় থাকলেও শুধু আমার বেলায় তোমার সময় নেই। অনিমা চৌধুরী একটু চুপসে যান, তবুও বলেন, তুই ওকে বিয়ে কেন করলি? বাঘের খাঁচায় বন্দি করে দিয়ে জিজ্ঞেস করছো বাঘের থাবা কেন খেয়েছি? ও তোকে ভয় দেখিয়ে বিয়ে করেছে? হ্যাঁ। ওকে ভয় পেয়েছিস কেন? তুই রাজি হয়েছিস কেন বিয়ে করতে? মরার চেয়ে ভাইয়াকে বিয়ে করাটাই ভালো মনে হয়েছিল। বিড়বিড় করে কি বলছিস? কিছু না, কান্না বন্ধ কর। আমি মরে গেলে তুমি কষ্ট পাবে আম্মু? অনিমা চৌধুরী মেয়ের কথা শুনে আতকে ওঠেন। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, এসব কি বলছিস? মরবি কেন তুই? আমাকে লুকিয়ে রাখো আম্মু, আমি আর ভাইয়ার কাছে যেতে চাই না। শ্রবণ তোকে মেরেছে সোহা? দুদিকে মাথা নাড়ায় সোহা। আমাকে দূরে কোথাও রেখে আসো, যেন ভাইয়া হাজার খুঁজলেও আর না পায় আমাকে। দূরে কোথাও যেতে হবে না, তুই এই বাড়িতেই থাকবি। আমি শ্রবণকে তোর ধারে কাছেও আর ঘেঁষতে দেব না। দুপুর 2টো। ডিএনএ নমুনা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে শ্রবণ স্পর্শকে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে। দুজন বসে আছে মুখোমুখি হয়ে। খাবার অর্ডার করে দিয়েছে। স্পর্শ পলকহীন তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণকে পুরোপুরি চিন্তামুক্ত লাগছে, খুশি খুশি দেখাচ্ছে। আজকে নিজে থেকেই ওর সাথে লাঞ্চ করতে চেয়েছে। স্পর্শ ঢোক গিলে বলে, ভাইয়া। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে স্পর্শের মুখের দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, বলো। শ্রবণ ওর ডাকে সাড়া দিচ্ছে দেখেই আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে স্পর্শ। ও কল্পনাও করেনি শ্রবণ ওর ডাকে সাড়া দেবে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যতবার ভাইয়া বলে ডেকেছে ততবার শ্রবণ সাড়া দিয়েছে আজ। এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলো। আমি সত্যিই তোমার ভাই না? 1 সপ্তাহ পর তো ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসবেই, তখনই জানতে পারবে সত্যিটা। এখন তো তোমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি সোহাকে ভালোবাসো? শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ওর আজকে মায়া লাগছে স্পর্শকে দেখে। আহারে, চেহারাটা কেমন হয়ে গেছে। শ্রবণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালোবাসি না। তাহলে বিয়ে করলে কেন? শ্রবণ বলে না কিছু। স্পর্শ আবার বলে, আমার সাথে ওর বিয়ে হতো আর আমি তোমার ভাই না বলেই যে ওকে বিয়ে করেছ? হ্যাঁ। তুমি তো জানতে আমি সোহাকে ভালোবাসি আর সোহাও আমাকে ভালোবাসে। সেজন্যই তো বিয়েটা আমি করেছি। একটা সত্যি কথা বলি তোমাকে, তোমাদেরকে কষ্ট পেতে দেখলে আমার মনে শান্তি শান্তি লাগে। নির্বাক হয়ে তাকিয়ে থাকে স্পর্শ। ওয়েটার দুজনের অর্ডার দিয়ে যায়। স্পর্শ, খাওয়া শুরু করো। স্পর্শ শ্রবণের মুখের দিক থেকে চোখ সরিয়ে টেবিলের ওপর রাখা প্লেটের দিকে তাকায়। শ্রবণ খাওয়া শুরু করে দিয়েছে। প্লেটের দিকে তাকিয়ে এক মনে খেয়ে চলেছে। স্পর্শ প্লেট থেকে তুলে মুখে পুরে দেয়। চিবুলেও গিলতে পারছে না, গলা দিয়ে নামতে চাইছে না। সকালেও খাওয়া হয়নি ওর, না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পেটে খিদে থাকলেও খেতে পারছে না। শ্রবণের খাওয়া প্রায় অর্ধেক শেষ। স্পর্শের মুখের দিকে তাকিয়ে বলে, স্পর্শ, খাচ্ছ না কেন? খাও। নাকি আমার সাথে খাবে না? তোমার সাথে খাবো না কেন ভাইয়া? খাচ্ছি তো। হ্যাঁ, খাও। খেতে ইচ্ছে না করলেও জোর করে খেতে শুরু করে স্পর্শ। খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে দুজন। বাইরে এসে একটা দোকানের সামনে দাঁড়ায় শ্রবণ। ওর সাথে স্পর্শও দাঁড়ায়। শ্রবণ 2টো সিগারেট নেয়। একটা স্পর্শের দিকে এগিয়ে দিতেই স্পর্শ ধীরে স্বরে বলে, খাই না ভাইয়া। শ্রবণ কপাল ভ্রু উঁচু করে বলে, ভদ্র ছেলে। স্পর্শ বলে না কিছু। শ্রবণ সিগারেটে ধরায়। পরপর 2টো সিগারেট শেষ করে তারপর 2টো 7-আপের ক্যান নেয়। একটা স্পর্শের দিকে এগিয়ে দিতেই স্পর্শ হাতে নেয়। শ্রবণ বিল পে করে গাড়ির দিকে আগাতে আগাতে ক্যানের মুখ খুলে খেতে শুরু করে। স্পর্শ নিজেও ক্যানের মুখ খুলে খেতে খেতে বড় ভাইয়ের পেছন পেছন গাড়ির কাছে এসে দাঁড়ায়। খালি ক্যান ফেলে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসে শ্রবণ।
স্পর্শ দ্রুত খাওয়া শেষ করে ফ্রন্ট সিটে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে গলা ছেড়ে গান ধরে শ্রবণ। ওর পছন্দের তালিকায় প্রথম স্থানে এই গান। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আরে সাদা কাপড় পইরা আমি গান গাইব আকাশ ছুমি, ওপারেতে ঠোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। পার্কিংয়ে গাড়ি রেখে দুই ভাই বাড়ির ভেতর প্রবেশ করে। দুজনকে ফিরে আসতে দেখে সোফায় বসে থাকা সকলে উঠে দাঁড়ান। স্পর্শ কারো সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে ডাকতে ডাকতে এগিয়ে যান তনিমা চৌধুরী। শ্রবণ নিজেও সোজা নিজের রুমে চলে আসে। বিছানায় বসতেই সোহার কথা স্মরণ হয়। ওর যে বউ আছে সেটা তো প্রায় ভুলেই গিয়েছিল এইটুকু সময়ের মধ্যেই। বসে থেকেই গলা ছেড়ে সোহাকে ডাকতে শুরু করে। কয়েকবার ডেকে চুপ হয়ে যায়। এভাবে ডাকতে ডাকতে গলা শুকিয়ে মরে গেলেও রুমের বাইরে থেকে কেউ শুনতে পাবে না। বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে মাথা বের করে আবার গলা ছেড়ে ডাকতে শুরু করে সোহার নাম ধরে। কয়েকবার ডেকেই চুপ হয়ে যায়। বুঝতে পারছে সোহা ওর হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে আছে কোথাও, ওর সামনে আসবে না এখন। সকালে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রুমের ভেতর থেকে বেরিয়ে সোহার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খোলা দেখেই বুঝতে পারছে ভেতরে কেউ নেই, তাই আর ভেতরে প্রবেশ করে না। ঘাড় কাত করে অনিমা চৌধুরীর রুমের দিকে তাকায়। ওই রুমেরও দরজা খোলা। শ্রবণ মুচকি হেসে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের রুম আরেকটা গেস্ট রুম বাদে বাকি সব রুমের দরজা খোলা রয়েছে। গেস্ট রুমের দরজায় জোরে জোরে আঘাত করে কর্কশ গলায় বলে, সোহা বের হয়ে আয় বলছি, নয়তো তোর কপালে দুঃখ আছে। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। শ্রবণের রাগে গলার স্বর শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই চলে আসে ওর কাছে। শ্রবণের গলার স্বর আর দরজায় করা আঘাত ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। স্পর্শ নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। রাগে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। মাথার চুল কিছুটা খাড়া খাড়া হয়ে গেছে রাগের কারণে। রাগ উঠলে ওর এমনিতেই হুঁশ থাকে না, কি করে না করে নিজেও বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ পর দরজায় জোরে লাথি মেরে গলা ছেড়ে মেয়েটকে ডেকে শাবল নিয়ে আসতে বলে। সামাদ চৌধুরী নাতিকে শান্ত হতে বলছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। ওর রাগের কাছে কারো কোনো কথার দাম নেই। দরজায় আবার লাথি দিয়ে বলে, তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও আমার নাগালের বাইরে যেতে পারবি না, তোকে আমি খুঁজে বের করবই। ভালোই ভালোই বেরিয়ে আয়, নয়তো দরজা ভাঙব, সাথে তোর সব হারও। অনিমা চৌধুরী বলেন, তুমি আমার মেয়ের সাথে কেন এমন করছো? তুমি ছেড়ে দাও ওকে, ওকে নিজের মতো করে বাঁচতে দাও। শ্রবণ অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে হিসিয়ে বলে, মুখ দিয়ে আর একটা কথাও বের করবেন না আপনি। লুকিয়ে থাকার বুদ্ধি আপনি ওকে দিয়েছেন, তাই না? নিজের মতোই চরিত্রহীন বানাবেন মেয়েকে, তাই না? শ্রবণ, গলার আওয়াজ নিচু করে কথা বলবেন আমার সামনে, আর আমার মুখ খোলাবেন না। চুপসে যান অনিমা চৌধুরী। সিয়াম এগিয়ে এসে তেজ দেখিয়ে বলে, আমি আমার বোনকে তোমার কাছে যেতে দেব না, ও তোমার সাথে থাকবে না। তুমি জোর করে বিয়ে করেছো ওকে। আমার সামনে একদম উঁচু আওয়াজে কথা বলবি না, নয়তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আগে তোর বোন থাকলেও ও এখন আমার ওয়াইফ। তোমার ওয়াইফ হয়েছে বলেই তুমি ওকে টর্চার করবে আর আমি চুপচাপ দেখব? গতকাল সকলের চাপে চুপ ছিলাম বলে আজকেও চুপ থাকবো নাকি? সোহা যাবে না তোমার সাথে, এটাই শেষ কথা। পারলে আটকে দেখা। সোহা বের হ বলছি। সিয়াম, তুমি চুপ করে থাকো। দাদু ভাই, শান্ত হও তুমি। সোহাকে বুঝিয়ে বললেই ও বেরিয়ে আসবে। তুমি মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি। কোনো লাভ নেই, ভালোভাবে বললে কাজ হবে না। মেয়েদের বাচ্চা, শাবল নিয়ে আসছে না কেন এখনো? ওই মেয়েদের বাচ্চা, শাবল নিয়ে আয় দ্রুত, নয়তো তোর মাথার মধ্যে শাবল ঢুকিয়ে দেব। স্পর্শ হা করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল থেকে দেখে আসা শান্ত নরম শ্রবণ এখন পুরো অশান্ত হয়ে উঠেছে। শ্রবণ যে এখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বোঝাই যাচ্ছে। সোহা রুমের ভেতর থেকে বের হচ্ছে না বলে এমন করবে? সামান্য একটা কারণে এত রাগ? ফনাতলা সাপের মতো ফুসফুস করছে আর বাঘের মতো গর্জন। এখন রাগের মাথায় যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। বাবা কাকা কাউকেই তো দেখতে পাচ্ছে না। কোথায় গেছে দুজন? শ্রবণ পুনরায় দরজায় লাথি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, বের হবি নাকি বের করতে হবে আমার? রুমের ভেতরে বসে থাকা সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে। ওর পুরো শরীর কাঁপছে থরথর করে। দরজা ভেঙে শ্রবণ ভেতরে আসলে ওকে আর কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। মাকে এতবার করে বলল ওকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ওর মা ওর কোনো কথা শুনল না। এখন ওকে শ্রবণ নামক বাঘের হাত থেকে কে বাঁচাবে? শ্রবণ সমান তালে দরজায় লাথি মেরেই যাচ্ছে। দরজা বুঝে এখনই ভেঙে যাবে। যা হয় হবে। বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় দরজার কাছে। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে দরজা খুলে দেয়। শ্রবণ আবার লাথি মারতে উদ্যত হয়েছিল। সোহাকে দেখে পা নামিয়ে নেয়। সোহার চোখ মুখ ফুলে উঠেছে কান্না করার কারণে। শ্রবণ সোহার হাত চেপে ধরে নিজের রুমের দিকে আগায়। সিয়াম শ্রবণের হাত চেপে ধরে বলে, আমার বোনকে ছাড়ো। হাত ছাড় বলছি, তুমি আমার বোনকে ছাড়ো।
শ্রবণ চিৎকার করে বলে, হাত ছাড় আমার। সোহা ভাইয়ের হাত সরিয়ে দেবার চেষ্টা করে বলে, ভাইয়া ছাড়ো। সিয়াম ছাড়ে না। সোহা জোর করে ভাইয়ের হাত সরিয়ে দেয়। শ্রবণ ওকে টেনে নিয়ে নিজের রুমে প্রবেশ করে, গতকালকের মতো ছুঁড়ে ফেলে ফ্লোরে। সজোরে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে যেন পুরো বাড়ি ঝনঝন করে ওঠে। শ্রবণ এক পা করে সোহার দিকে আগায়। সোহা ভয়ে পেছাতে শুরু করে, হাতে আর পায়ে ভর করে। শ্রবণকে পুরো উদ্ভ্রান্তের মতো লাগছে। সোহার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক আগেই, এখন কলিজার পানিও শুকিয়ে গেছে। সেদিন তো প্রাণে বেঁচে গিয়েছিল, আজকে কি হবে ওর? কেন এই রুমে বসেছিল মায়ের কথায়? ওর এই বাড়ি আর শহর ছেড়েই পালিয়ে যাওয়া উচিত ছিল। সোহার কাছাকাছি আসতেই জোরে জোরে দরজায় শব্দ হয়। স্থির হয়ে দাঁড়ায় শ্রবণ। সোজা হয়ে থেকেই শুধু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় দরজার দিকে। মুখে সূচক শব্দ উচ্চারণ করে সোহার দিকে তাকায়। রাগে ফেটে পড়ে হিসিয়ে বলে, আমার কাছ থেকে পালাতে চাইছিলি? ভেবেছিস আমি খুঁজে পাবো না? সোহা ভয়ে দুদিকে মাথা নাড়ায়। তোর ডাইনি মা তোকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিল, তাই না? আবারও দুদিকে মাথা নাড়ায় সোহা। শ্রবণ এক পা আগাতেই দরজায় জোরে জোরে লাথি দেওয়ার শব্দ হয়। পুনরায় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। উল্টো ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে বলে, উঠে বিছানায় বস। সোহা থরথর করে কাঁপতে কাঁপতে নিচ থেকে উঠে বিছানায় বসে। হাতে পায়ে ব্যথা পেয়েছে আজকেও। শ্রবণ দরজা খুলে দেয়। দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। সিয়াম গর্জন করে বলে, আমার বোনের গায়ে একটা টোকা দিলে খবর আছে তোমার। কতবার বলেছি আমার সামনে কণ্ঠ নিচু রেখে কথা বলবি? গলার আওয়াজ চিরতরে বন্ধ না করতে চাইলে নিচু স্বরে কথা বলবি এরপর থেকে। তোমাকে ভয় পাই না আমি, আমার বোনকে বের করো। শ্রবণ সিয়ামের টুটি চেপে ধরে হিসিয়ে বলে, গলার আওয়াজ নিচে রাখবি, নয়তো। ছুঁড়ে ফেলে সিয়ামকে। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে গর্জন করে বলে, আপনার ছেলেকে সামলান, নয়তো ওর গলার আওয়াজ আমি সামলে নেব সবসময়ের জন্য। সিয়াম নিচ থেকে উঠে তেড়ে আসতেই অনিমা চৌধুরী ছেলেকে আটকে রেখে ভীত স্বরে বলেন, শান্ত হ সিয়াম, এমন করছিস কেন? ও আমার বোনকে টর্চার করছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো? শ্রবণ সিয়ামের দিকে তাকিয়ে বলে, তোর বোনকে আমি মেরে ফেলব, যেভাবে তোর মা আমার বোনকে মেরে ফেলেছিল। শ্রবণের কথা শুনে স্পর্শ, সিয়াম আর সোহা শকড। শ্রবণের বোন আসলো কোথা থেকে? সবাই তো জানে শামীম রেজা চৌধুরীর 2 ছেলে, তাহলে মেয়ে আসলো কোথা থেকে আবার? অনিমা চৌধুরী মারল কিভাবে? শ্রবণ সবাইকে শেষবারের মতো সাবধান করে বলে, আরেকবার দরজায় টোকা পড়লে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব সবকটাকে ভেতরে বন্দি করে। দরজা লাগিয়ে দেয় আবার ভেতর থেকে। সিয়াম মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়ারা তো 2 ভাই, তাহলে ভাইয়ার বোন আসলো কোথা থেকে? অনিমা চৌধুরী কিছু না বলে ছেলেকে ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যান। সিয়াম মায়ের পেছন পেছন যেতে যেতে বলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? বলো, ভাইয়ার বোন আসলো কোথা থেকে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমরা তো 2 ভাই, আমাদের বোন কোথা থেকে আসলো? আর যদি ছিলই তাহলে তার কি হয়েছে? তনিমা চৌধুরীও নিজেও পালিয়ে যান ছেলের সামনে থেকে। সবাই যেন কিছু লুকাচ্ছে ওদের কাছ থেকে। শ্রবণ আবার দরজা লাগিয়ে দেওয়ার পরই শামীম রেজা চৌধুরী চলে গেছেন এখান থেকে। স্পর্শ স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে বড় ভাইয়ের বন্ধ হওয়া দরজার দিকে। কি চলছে এই বাড়িতে? কি লুকাচ্ছে সবাই? শ্রবণের আচরণ এমন অদ্ভুত কেন? ওর মানসিক সমস্যা কেন হয়েছিল? কেন বাড়ির মানুষকে সহ্য করতে পারে না? যেই সোহার দিকে ভুলেও তাকাতো না, সেই সোহাকে বিয়ে করেছে শুধুমাত্র ওর সাথে বিয়ে হচ্ছিল বলে। বড় কিছু তো ঘটেছেই এই বাড়িতে, যা ওর জানা নেই, কেউ জানাতেও চায় না। ওদের যদি বোন ছিলই, তাহলে তার সাথে কি ঘটেছিল? শ্রবণ কেন বলল ওর বোনকে অনিমা চৌধুরী মেরেছে? আসলে চলছেটা কি এই বাড়িতে? শ্রবণ রুম জুড়ে পায়চারা করছে আর এক হাতে কপালে স্লাইড করছে। গভীরভাবে চিন্তাভাবনা করছে বোঝা যাচ্ছে। কি ভাবছে এভাবে? ভেবেছিল আজকেও ওকে মারবে, কিন্তু তেমন কিছু করছে না আজ। নিজের হাতের দিকে তাকায়, লাল হয়ে গেছে পড়ে গিয়ে, পায়ে বেশি ব্যথা পেয়েছে। শ্রবণ দাঁড়িয়ে যায়, ঘাড় কাত করে তাকায় সোহার দিকে। ওর এভাবে তাকানো দেখে ভয় পেয়ে যায় সোহা। শুকনো ঢোক গিলে হাতে ভর করে পিছিয়ে যেতে থাকে। শ্রবণ আগায় বিছানার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে কম্পিত স্বরে বলে, আমি আর কোথাও যাব না, সবসময় এই রুমেই থাকব। শ্রবণ বিছানা ঘেঁষে দাঁড়ায়, সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোর মা আমার বোনকে মেরেছিল, সেই হিসেবে আমি যদি এখন তোকে মেরে ফেলি তাহলে কেমন হয়? শ্রবণের গলার স্বর, কথা আর চাহনি দেখে সোহা ভয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। নাকি তোর মায়ের বোনকে মেরে ফেলব? তোর মা তো আমার বোনকে মেরেছিল। বল, কোনটা করব? তোকে মারব নাকি তোর মায়ের বোনকে? সোহা কথা বলছে না। শ্রবণের রাগ বাড়ছে। দাঁতে দাঁত পিষে বলে, কথা বলছিস না কেন? তোর মায়ের বোনকে মারার চেয়ে তোকে মারি। তোকে মারলে তোর মায়ের বেশি কষ্ট হবে।
সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে, দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের হাবভাব দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওকে এখন মেরে ফেলবে। শ্রবণ রুম জুড়ে আবার পায়চারি করতে শুরু করে, নতুন প্ল্যান সাজায়। সোহাকে জানে মারবে না, একটু একটু করে মারবে, আর তিলে তিলে জ্বালাবে ওই অনিমা চৌধুরীকে। কষ্ট পাবে সোহা, কিন্তু কাঁদবে ওই অনিমা চৌধুরী। হ্যাঁ, এটাই ফাইনাল। এই প্ল্যান আগে কেন মাথায় আসেনি? তাহলে তো আরও অনেক আগেই এই সোহা চৌধুরীকে বিয়ে করে নিত, আর এতদিনে ওই অনিমা চৌধুরী অর্ধেক শেষ হয়ে যেত। রাতের খাবার খেতে শ্রবণকে নিয়ে নিচে নেমে আসে শ্রবণ। ওদের দুজনের জন্য রুমে খাবার পাঠানো হয়েছিল, কিন্তু শ্রবণ নিচে পাঠিয়ে দিয়েছে। ডাইনিং রুমে এসে দেখে বাড়ির সবাই খেতে বসে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছে। সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে, কারো মুখে শব্দ নেই। অনেকগুলো বছর হয়ে গেছে শ্রবণ বাড়ির সকলের সাথে এক টেবিলে বসে খাবার খায় না। এই বাড়িতেই খুব একটা খায় না, কখনো খেলে নিজের রুমে খেত। আজকে নিজে থেকেই খেতে এসেছে সকলের সাথে। সবাই অবাকই হয়েছে ওর এমন সিদ্ধান্তে। কী মতলব করে এখানে আসলো সকলের সাথে খাওয়ার জন্য? শ্রবণ একটা চেয়ার টেনে বসে, ওর পাশে বসে সোহা। সার্ভেন্ট খাবার বেড়ে দিতে উদ্যত হলে শ্রবণ থামিয়ে দেয়, নিজেই বেড়ে নেয় নিজের খাবার, সাথে সোহার প্লেটেও বেড়ে দেয়। সোহা নিজের প্লেটের দিকে তাকিয়ে সকলের মুখের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, নিজেদের খাওয়া বন্ধ করে। শ্রবণ এক গ্লাস পানি হাতে নিয়ে শান্ত স্বরে বলে, বিয়ের পর আমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে নাকি? সামাদ চৌধুরী বলেন, তুমি সোহাকে যা যা খেতে দিয়েছ সেসব তো সোহা খায় না। পানি খেয়ে ভাত মাখতে মাখতে বলে, সেজন্যই খেতে দিয়েছি। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে সকলের। খায় না জানার পরেও সেসবই খেতে দিয়েছে, তাও ইচ্ছে করে। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, খাচ্ছিস না কেন, খা। সামাদ চৌধুরী আবার বলেন, দাদুভাই, চিংড়ি মাছে সোহার অ্যালার্জি আছে, চিংড়ি খেলে অসুস্থ হয়ে পড়বে। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, তোকে খেতে বলেছি আমি। সোহা খাওয়া শুরু করে। শামীম রেজা চৌধুরী রেগে গিয়ে বলেন, খাবি না সোহা, সামনে থেকে প্লেট সরা। আর তুমি নিজেকে কি ভেবেছ? তুমি যা বলবে সেটা সবাই শুনবে? সোহা খাবে না ওই খাবার, তোমার গিলতে ইচ্ছে করলে তুমি গেলো। শ্রবণ বাবার চেয়েও বেশি রেগে তার দিকে তাকায়। রাগে ফেটে পড়ে হিসিয়ে বলে, মুখ বন্ধ করে রাখ, তোকে কিছু বলেছি আমি? শামীম রেজা চৌধুরী আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই অনিমা চৌধুরী ওনার এক হাত চেপে ধরেন শক্ত করে, দুদিকে মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করেন। বাড়ির সবাই জানে এই ছেলে এক নম্বরের বেয়াদব, মুখে লাগাম নেই। এর আগে দুবার তর্কাতর্কির সময় রাগে হুশ জ্ঞান হারিয়ে তেড়ে এসেছিল শামীম রেজা চৌধুরীকে মারার জন্য। বাবা হয় সেদিকে ওর ভুরুক্ষেপ নেই, এখনও বেশি রাগারাগি হলে আবারও তেড়ে আসবে মারার জন্য। এই ছেলে ওনাকে সম্মান তো কখনোই দেয় না, উল্টো বারবার সম্মান নিয়ে টানাটানি করে ছোট বড় সকলের সামনে। সিয়াম গর্জন করতে নেবে তার আগেই ওর মা ওকে থামিয়ে দেন। ছেলের হাবভাব দেখেই বুঝতে পেরেছেন ছেলে কি করতে যাচ্ছে। শান্তস্বরে বলেন, খাক, সমস্যা নেই, খাওয়ার পর মেডিসিন খেলেই হবে। সিয়াম কটমট করে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। শ্রবণ একবার ওর দিকে তাকিয়ে খাওয়া শুরু করে। সোহা অর্ধেক খাবার খেয়ে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ায়। শ্রবণ খেতে খেতে বলে, পুরো খাওয়া শেষ কর। সোহা মায়ের মুখের দিকে তাকায়, ওর মা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ওর ভাই রাগে ফোঁসফোঁস করছে। স্পর্শ খাওয়া বন্ধ করে বসে আছে। ডাইনিং রুমের পরিবেশ আজ অন্যরকম। সোহা বসে পড়ে আবার, জোর করে প্লেটের সব খাবার খায়। ততক্ষণে শ্রবণেরও খাওয়া শেষ। অনিমা চৌধুরী দ্রুত রুমের দিকে এগিয়ে যান সোহার মেডিসিন নিয়ে আসার জন্য। শ্রবণ হাত ধুয়ে সোহাকে হাত ধরে টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। অনিমা চৌধুরী মেডিসিন নিয়ে রুম থেকে বের হওয়ার আগেই শ্রবণ সোহাকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় চাবি দিয়ে। সোহা অসহায় চোখে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। ইতিমধ্যেই সোহার অ্যালার্জি শুরু হয়ে গেছে, চোখ মুখ ফুলে উঠছে, ঠোঁট ফুলে গেছে। মেডিসিন না খেতে পারলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, ভাইয়া, একটা মেডিসিন। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, জাগিয়ে ঘুমা। একটা, ঘুমোতে বলেছি আমি। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। অ্যালার্জি বেশি হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়, প্রায় পুরো শরীর ফুলে র্যাশ উঠে যায়, চোখ মুখের খুবই বাজে অবস্থা হয়। শ্রবণ গিটার হাতে নিয়ে বিছানায় বসে, টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। আমার ভাঙা তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। তোরি কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কাঁদিয়া, কিনারায় ভিড়াইয়া,
ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল, হৃদয়ালে ভাবে চলবে কতকাল, আমার ভাঙা তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া, হৃদয়ালে ভাবে আর চলবে কতকাল। এতটুকু গেয়ে থেমে যায়। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আবার টুংটাং শব্দ তুলতে থাকে। একবার সোহার দিকে তাকিয়ে আবার গলা ছেড়ে গান গাইতে শুরু করে। মানুষ বড়ই স্বার্থপরে রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। শ্রবণের ফোন বেজে ওঠে। গান থামিয়ে গিটার পাশে রেখে ফোন হাতে নেয়। হাসানের কল। ফোন রিসিভ করে মুখের সামনে ধরে দেখে ফোনের অপর পাশে হাসানের সাথে ওর বাকি বন্ধুরাও আছে। ফোনের অপর পাশ থেকে শ্রবণের এক বন্ধু বলে, "কি রে নতুন জামাই, কি করস?" শ্রবণ স্বাভাবিক স্বরে বলে, "বাসর করি।" ওর এমন কথায় অপর পাশের সকলের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ বলছে এই কথা? শ্রবণ চৌধুরী বলছে? স্ট্রেঞ্জ। শ্রবণ চৌধুরী তো এমন কথা বলার মতো মানুষ না, আর না মস্করা করার মতো। বিয়ে করলি দাওয়াত তো দিলি না। আমার বিয়ে আমি নিজেই তো জানতাম না। ওদের বলেছিস কিভাবে? কল করেছিস কেন সেটা বল। বাইরে আসবি না? না। বউ পেয়ে আমাদের ভুলে গেলি? আমি তো নিজেকেই ভুলে যাই। হাসান বলে, তোরা চুপ করবি? শ্রবণ তুই ঠিক আছিস? আমার আবার কি হবে? জ্বর-টর হয়েছে নাকি? কিছু হয়নি। আগামীকাল ভার্সিটিতে আসবি না? ইচ্ছে হলে আসব। বাইরে আয়। না। কিছু হয়েছে? কার? বাড়িতে? না। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, ভাইয়া? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোহার চোখ মুখ দেখে যেন আকাশ থেকে পড়ে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকাতেই ওপাশ থেকে একজন বলে, "কি রে শ্রবণ, তোর বউ তোকে এখনো ভাইয়া বলে ডাকে? পরে কল ব্যাক করছি।" বলেই লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফোন রেখে সোহার দিকে ঘুরে বসে বলে, "কি রে, তোর চেহারার নকশা দেখছি বদলে গেছে।" সোহা কান্না করতে করতে বলে, "একটা মেডিসিন এনে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।" "আমাকে কি তোর চাকর বাকর মনে হয় যে তোর জন্য মেডিসিন নিয়ে আসব?" শ্রবণের রাগী স্বর শুনে কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে, "দরজাটা খুলে দাও, আমি আমার রুম থেকে নিয়ে আসি। কিচ্ছু করতে পারবো না তোর জন্য।" সোহা শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে আসে। দ্রুত পায়ে আগায় ওয়াশরুমের দিকে। শ্রবণ ওয়াশরুমের দিকে তাকিয়ে পিঠের নিচে বালিশ রেখে ঠেস দিয়ে বসে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে না। ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে। শ্রবণ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দরজা হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে তাকিয়ে দেখে সোহা উল্টো ফিরে শাওয়ারের নিচে বসে আছে। "এই ডাইনির বাচ্চা, ওখানে বসে আছিস কেন?" সোহা কিছু বলে না। শরীর চুলকাচ্ছে রুমে আসার পর থেকেই। কান্নার কারণে শরীর কেঁপে কেঁপে উঠছে। শ্রবণ ভেতরে প্রবেশ করে শাওয়ার অফ করে দেয়। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। চোখ দুটো ডলতে ডলতে পুরোপুরি লাল বানিয়ে ফেলেছে। ঘষতে ঘষতে গালের অবস্থাও বাজে। গলায় ঘাড়ে লাল লাল চাকা তৈরি হয়েছে। অতিরিক্ত চুলকানোর ফলে চামড়া ছুলে গেছে। শ্বাস নিচ্ছে অস্বাভাবিকভাবে। এত বাজে অবস্থা হবে ভাবেনি শ্রবণ। "ওঠ ওখান থেকে, চেঞ্জ করে মেডিসিন খেয়ে আয়।" সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ আগে আগে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজা খুলে দিয়ে করিডোরে দাঁড়ায়। সোহা রুম থেকে বেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। সোহা মেডিসিন বক্স থেকে মেডিসিন বের করে। শ্রবণ ওর হাত থেকে নিয়ে দুটো বের করে ওর হাতে দেয়। বাকিগুলো নিজের পকেটে ভরে নেয়। সোহা দুটোই খেয়ে নেয়। কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শ্রবণের পাশে ওর মা দাঁড়িয়ে আছে। মেয়ের অবস্থা দেখে আতকে ওঠেন অনিমা চৌধুরী। সোহা মায়ের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। চেহারার এমন অবস্থা হয়েছে যে ও আয়নার দিকে তাকিয়ে নিজকেই দেখে ভয় পেয়ে যাচ্ছে। চোখ, মুখ, ঠোঁট ফুলে অদ্ভুত দেখাচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেডিসিন বক্স থেকে মেডিসিন খুঁজতে শুরু করেন। তখন তো এখানেই রেখেছিলেন, এখন কোথায় গেল? শ্রবণ সোহার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বেরোয়। অনিমা চৌধুরী দ্রুত এসে মেয়ের হাত টেনে ধরেন। মেয়েকে জড়িয়ে ধরতে গেলে শ্রবণ ওনার হাত সরিয়ে দিয়ে সোহাকে সরিয়ে নেয়। কটমট করে তাকিয়ে বলে, "চোখে থাড়া পড়েছে? অসুস্থ? চোখে দেখেন না? ওকে ছাড়ো তুমি, মেডিসিন না খেলে ভালো মন্দ কিছু হয়ে যাবে।" মেডিসিন পাবে না ও।
তোমার রাগ তো আমার উপর, তাহলে আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছ? এই যে কষ্ট পাচ্ছে, আপনার মেয়ে কিন্তু কাটছেন আপনি, এই জন্যই। আম্মু, আমি। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, মারবো কানসা বরাবর একটা। রুমে চল। টেনে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনিমা চৌধুরী বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের পানি ফেলতে থাকেন। ওনার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাহলে নিরপরাধ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে এভাবে? সারা রাত এভাবে থাকলে কিছু একটা হয়ে যাবে সোহার। একটা মেডিসিন খাওয়াতে পারলে নিশ্চিন্ত হতে পারতেন। মেডিসিন খাওয়ার পরেই অনেকটা আরাম পেয়েছে সোহা। অ্যালার্জি অনেক কমেছে, এখন আর আগের মতো চুলকাচ্ছে না। আগে চুলকানোর ফলে এখন জ্বলছে শরীরের জায়গায় জায়গায়। যা ঘুমা। আম্মুকে মিথ্যে কেন বললে? আম্মু চিন্তা করবে তো। ভালোভাবে বলছি, ভালো লাগছে না? তোর মা সারা রাত জেগে চিন্তা করতে করতে মরে যাক, এখন গিয়ে ঘুমা। আরেকটা কথা বললে পেটে যা ঢুকেছে সব বের করে দেব। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে। মায়ের জন্য চিন্তা হচ্ছে। ওর মা তখন ওর অবস্থা দেখে কাঁদল। সারা রাত যদি কান্না করে অসুস্থ হয়ে পড়বে তো। এই শ্রবণ চৌধুরীর পেটে আর মাথায় শুধু শয়তানি। শ্রবণ ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। অন্ধকার রুম, বুকের ওপর বালিশ চেপে ধরে আছে প্রতিদিনের ন্যায়। চোখ দুটো খোলা, তাকিয়ে আছে উপরের দিকে। অন্ধকার রুমে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে রোজ কি দেখে সেটা শুধুমাত্র ও আর আল্লাহ তাআলা ভালো জানেন। গভীর রাত, নিস্তব্ধ চারপাশ। এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই রুমে। দুজনেই গভীর ঘুমে বিভোর। দুজনের মাঝখানে কোলবালিশটা দেয়াল হয়ে আছে। নিস্তব্ধ রুমের ভেতর হঠাৎই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। ওর হঠাৎ চিৎকারে সোহার ঘুম ভেঙে গেছে। ভয় পেয়ে বেচারি নিজেও শোয়া থেকে উঠে বসে পড়েছে। ভয়ে কেঁদেই ফেলেছে। এভাবে চিৎকার করছে কে? শ্রবণ। কিন্তু ও এভাবে চিৎকার করছে কেন? কাঁচা ঘুম ভেঙে যাওয়া, তার উপর আবার ভয়ও পেয়েছে। কোনো কিছুই ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছে না। কাঁদতে কাঁদতেই ডাকে, ভাইয়া তুমি আছো এখানে? হ্যাঁ আছি। ন্যাকা কান্না বন্ধ কর। এভাবে চিৎকার করল কে? রাক্ষস এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। মুখ বন্ধ রাখ, নয়তো আমি বন্ধ করে দেব। সোহা চুপ করে থাকে। শ্রবণ বিছানা থেকে নেমে লাইট অন করে, তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। ঘামে পুরো শরীর জবজবে হয়ে গেছে। হাত পা শরীরও কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটোতে রক্ত উঠে গেছে। ঘুমের মধ্যে ওর কি হয় নিজেও বুঝতে পারে না। প্রায় রাতে এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, তারপর দেখে পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। হাত পা শরীর কাঁপছে, চোখে রক্ত উঠে গেছে। কোনো কিছু হয়তো স্বপ্ন দেখে, কিন্তু ওর মনে থাকে না। হাত মুখ ধুয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা এখনও আগের মতোই বসে আছে। ভয় পাওয়ার কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। লাইট অফ করে শুয়ে বলে, ঘুমা। সোহা ভয়ে ভয়ে বলে, কি হয়েছিল তোমার? এভাবে চিৎকার করলে কেন? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি, এটা কাউকে বললে নিজে চিৎকার করার মতো অবস্থায় থাকবি না। সোহা শুয়ে পড়ে। শ্রবণ ডান কাত হয়ে শুয়ে থেকে মনে করার চেষ্টা করে কি স্বপ্ন দেখেছে। ভয় পেয়ে চিৎকার করে নাকি রাগের কারণে চিৎকার করে? কি জন্য এমন করে? সোহা অন্ধকারের মাঝেই শ্রবণের দিকে তাকিয়ে আছে। সকালে সোহার ঘুম আগে ভাঙে। রুমের ভেতরে এখনও ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দার ফাঁক দিয়ে একটু একটু আলো দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠেও কি করবে, তাই শুয়েই রইল চুপচাপ। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হয়। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে না কে ভেতরে প্রবেশ করছে। দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, তাহলে বাইরে থেকে কেউ কিভাবে ভেতরে প্রবেশ করছে? সোহার ভাবনার মধ্যেই রুমের লাইট অন করে শ্রবণ। সোহা শ্রবণের দিকে তাকিয়ে আবার বিছানার দিকে তাকায়। শ্রবণ কখন উঠে গেছে সোহা বুঝতেই পারেনি। ভেবেছে শ্রবণ এখনও ঘুমিয়ে আছে। শ্রবণের শরীর ঘামে ভিজে আছে। এক্সারসাইজ করতে বেরিয়েছিল বোধহয়। শ্রবণ সোহার দিকে না তাকিয়েই টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। ও চলে যেতেই সোহা শোয়া থেকে উঠে বসে। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর নেমে দাঁড়ায় নিচে। বিছানা গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চেহারা, ঘাড়, গলার দিকে ভালোভাবে তাকায়। ফোলাভাব কমে গেছে, তবে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের জামা তুলে পেটের দিকে তাকায়। চামড়া ছুলে গেছে প্রায়, টান লাগছে এখন। জামা ঠিকঠাক করে বিছানায় বসে পড়ে। ওষুধ খেয়ে ঘুমানোর পর একবারই ঘুম ভেঙেছিল রাতে, তাও শ্রবণের চিৎকারে। বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা তাকায় না ওর দিকে, শ্রবণও তাকায় না সোহার দিকে। শ্রবণ ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়েল ছুঁড়ে মারে সোহার মুখের ওপর। সোহা টাওয়েল ধরে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ আঙ্গুল তুলে ওয়াশরুমের দিকে দেখিয়ে বলে, যা, একেবারে শাওয়ার নিয়ে বেরোবি। সোহা শুকনো ঢোক গিলে বলে, রাতে তো শোয়ার আগে গোসল করেছিলাম, আবার দুপুরে করব।
আমার মুখের উপর কথা বলতে নিষেধ করেছি না? যা বলছি তা কর। আমার কাপড় চোপড় আমার রুমে রয়েছে। তুই থাকিস এক রুমে আর তোর কাপড় চোপড় আরেক রুমে কেন থাকে? দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে চুল ব্রাশ করতে শুরু করে। আয়নার দিকে তাকিয়ে থেকেই বলে, কি বলেছি, কানে যায়নি? কাপড় চোপড়? তুই ভেতরে যা, আমি মেয়েটকে বলছি, সে এসে দিয়ে যাবে। সোহা ধীর পায়ে এগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শুধু শুধু ওর ওপর মেজাজ দেখায়। কাপড় চোপড় আনার সুযোগ দিয়েছে, কোথায় যে আনবে। শ্রবণ রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমেই একজন মেড ছিল। তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, সোহার কাবার থেকে ওর কাপড় চোপড় নিয়ে আমার রুমে রেখে আসুন। আসার সময় সোহাকে বলে আসবেন ও ওয়াশরুমে রয়েছে। মেড নিজের কাজ রেখে শ্রবণের কথায় মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শ্রবণ সোফায় বসতে বসতে গলা ছেড়ে একবার বলে, কফি। ড্রয়িং রুমে এখন বাড়ির আর কেউ নেই। কেউ এখনো রুম থেকে বের হয়নি নাকি? পায়ের ওপর পা তুলে সোফায় গা এলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর একজন মেড কফি নিয়ে আসে শ্রবণের জন্য। শ্রবণ কফির মগ হাতে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দাদার রুমের দিকে এগিয়েও আবার থেমে যায়। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ায়। করিডরে আসতেই মেড ওর রুম থেকে বেরিয়ে আসে নিজের কাজ শেষ করে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। রুমে কেউ নেই, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। ব্যালকনির দিকে তাকিয়ে বুঝতে পারে শ্রবণ ব্যালকনিতে আছে। ওর হাতের বালতিতে ওদের দুজনের ভেজা ড্রেস। সোহার ভাবনার মাঝে রুমে ফিরে আসে শ্রবণ। বুঝতে পারে শ্রবণ এতক্ষণ সিগারেট খাচ্ছিল। ও রুমে ফিরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধ পাচ্ছে। এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছিস কেন? এগুলো চোখ দিয়ে ইশারা করে বলে, রেখে দে ওখানে। সোহা রেখে দেয়। চুলের টাওয়েল খুলে ফ্যান অন করে। শ্রবণ বিরক্তিতে কপালে ভ্রু কুচকে রাগী স্বরে বলে, বাল্বটা অন করা লাগবে কেন? এসি দিয়ে হচ্ছে না? শ্রবণের মুখ আর মুখের ভাষা শুনে ফ্যান অফ করে দেয় সোহা। ফ্যান অন করেছিল চুল শুকোনোর জন্য। শ্রবণ রাগী চোখে সোহার দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। প্রকৃতির বাতাস ওর যতটা প্রিয়, ফ্যানের বাতাস ততটাই অপ্রিয়। সোহা টাওয়েল দিয়ে ভালোভাবে চুলগুলো মুছে নেয়, যেন এক ফোঁটা পানিও না থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে, যেন কিছুটা হলেও শুকিয়ে যায়। শ্রবণ সোহার দিকেই তাকিয়ে আছে। ধৈর্য হারা হয়ে কর্কশ স্বরে বলে, ওই দুটা বাল সারাদিন ধরে ব্রাশ করতে হবে? সোহা চুলগুলো খোপা করে নেয়। শ্রবণ এগিয়ে এসে শক্ত হাতে খোপা খুলে দেয়। চুলে ব্যথা পায় সোহা। নিষেধ করেছি চুল বাঁধতে। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে মিনমিন করে বলে, আমি এভাবে যাব না। কি বললি? তুমি কেন এমন করছো? তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। সোহা শ্রবণের কাছ থেকে পিছিয়ে যায়। বলা তো যায় না যদি চর দোষিয়ে দেয়। শ্রবণ কিছু সময় আগুন চোখে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। তারপর নতুন প্ল্যান সাজিয়ে একাই রুম থেকে বেরিয়ে যায় দরজা লাগিয়ে। শ্রবণ বেরিয়ে যেতেই সোহা ফোঁস করে শ্বাস ছাড়ে। শ্রবণের সামনে আসলেই সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। জানে না কেন এত ভয় লাগে শ্রবণকে। শ্রবণ নিচে এসে বাড়ির সবাইকে সোফায় দেখতে পায়। কারো মুখে কোনো কথা নেই। শ্রবণ সোফায় বসতে বসতে বলে, মিসেস চৌধুরীর চোখ মুখ এমন কেন? সারা রাত ঘুম হয়নি নাকি? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকান। শ্রবণ ওনার মুখের দিকে তাকাচ্ছে না। কারো মুখের দিকেই তাকাচ্ছে না। অনিমা চৌধুরী বলেন, সোহা কোথায়? রুমে। তুমি ওর সাথে কেন এমন করছো? কি ক্ষতি করেছে ও তোমার? শ্রবণ শান্ত চোখে তাকায় ওনার মুখের দিকে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি করেছে সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। অনিমা চৌধুরী আরও কিছু বলতে চাইছিলেন, তবে তনিমা চৌধুরী ওনাকে থামিয়ে দেন। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করেন কিছু বলতে। কিছু বললে এই ছেলের রাগ আরও বাড়বে। শোভন ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলে, ব্রেকফাস্ট রেডি? জি স্যার। শোভন বসা থেকে উঠে দাদার দিকে তাকিয়ে বলে, চলো দাদা ভাই, ব্রেকফাস্ট করি। কথাগুলো বলে শোভন দেরি করে না। দ্রুত পায়ে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। শামার চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন ডাইনিং রুমের যাওয়ার জন্য। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে বলেন, বয় গিয়ে ঝামেলা কাঁধে করে নিয়ে এসেছ বাড়িতে? শামার চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে ওকে নিয়ে আসার জন্য। ও বাড়িতে না আসলে এত কিছু হতোই না। তখন বলেছিলে কেন? শোভন তো আসতে চায়নি। ওকে জোর করে নিয়ে এসেছিলাম শুধুমাত্র তোমার কথায়। শামীম রেজা চৌধুরী বলেন না কিছু। বড় ছেলেকে বাড়িতে এনে বিপদ নিয়ে এসেছেন। এই ছেলে যে এমন কিছু করবে বা ঘটাবে কারও কল্পনায় ছিল না। বাড়িতে আসার পর থেকে বিয়ের দিন সকাল পর্যন্ত শান্ত আর নিশ্চুপ হয়ে থেকে একেবারে বম ব্লাস্ট করেছে দুপুরে। ছেলে মেয়ে বাবাকে ভয় পায়, আর উনি বাপ হয়ে ছেলেকে ভয় পান। কি আজীব এক চিজ জন্ম দিয়েছেন, শুধু এটাই ভাবেন। ছেলেকে ধমক দেবেন তো দূরের কথা, উল্টো ছেলের ভয়ে উনি নিজেই চুপসে থাকেন।
একটু কিছু হলে ছেলে যখন তখন গর্জন করে ওঠে। ওনার মাঝে মধ্যে মনে হয় শোভনের মানুষ হয়ে জন্মানো না হয়ে বাঘ বা সিংহ হয়ে জন্মানো উচিত ছিল। লোকালয়ে বসবাস না করে জঙ্গলে বসবাস করত, আর যখন তখন তর্জন গর্জন করত। আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট আনার জন্য যাবে শ্রবণ আর স্পর্শ। রিপোর্ট হাতে পেয়েছেন ডক্টর, কল করেছিলেন শ্রবণকে। শ্রবণ তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায়, দাঁতে দাঁত পিষে বলে, ফিরে এসে যদি তোকে সামনে না পাই, আমাকে খুঁজে বের করতে হয়, তবে যেখানে পাবো সেখানেই কোরবানি দেব। কোথাও যাব না, মনে থাকে যেন। মনে থাকবে। শ্রবণ ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়। দরজা খোলাই রেখে গেল। ফিরে এসে রুমে না পেলে খবর করে ছাড়বে। করিডোরে দাঁড়িয়ে স্পর্শের রুমের দিকে তাকিয়ে ওকে ডাকে নাম ধরে। স্পর্শ তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, হয়ে গেছে, চলো। শ্রবণ উল্টো ফিরে হাঁটা ধরে। ওর পেছন পেছন আগায় স্পর্শ। গত দিনগুলোতে স্পর্শ বাড়ির কাউকে আর কোনো প্রশ্ন করেনি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। এই কয়েকদিন বাড়ির সকলের অদ্ভুত সব আচরণ খেয়াল করেছে। ওর ভীষণ টেনশন হচ্ছে যে রিপোর্টে কি আসবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সত্যিই কি এই বাড়ির ছিলে নাকি না। নিচে নেমে আসতেই বাড়ির বাকি সকলের সাথে দেখা হয়। শ্রবণ ওর বাবার দিকে তাকিয়ে বিলেনি একটা হাসি দিয়ে বাইরের দিকে আগায়। ওর হাসি দেখেই শামীম রেজা চৌধুরীর গলা শুকিয়ে গেছে। টেনশনে দরদর করে ঘামছেন। কোন দুঃখে এই ছেলেকে বাড়িতে এনেছিলেন, আসতে রাজি হয়নি, না আসতো। বাইরে এসে নিজের গাড়িতে উঠে বসে শ্রবণ। ওর পাশের সিটে বসে স্পর্শ। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে, শ্রবণের মুখে চোখে মুখে আজ অদ্ভুত এক হাসি ফুটে আছে। স্পর্শের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। স্পর্শের বুক কাঁপতে শুরু করেছে। টেনশনে ওরও ঘাম ছুটে গেছে। শ্রবণ এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলে, এখনই এত ঘামছো কেন? রিপোর্ট হাতে পেলে তো তাহলে অজ্ঞান হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।